আমি আকাশ চৌধুরী, আব্বু আম্মুর আদরের একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে আব্বুর অবর্তমানে অফিস সামলাতে হচ্ছে। অফিসে বসে আছি, একটু পর মেঘ, অফিসের কর্মকর্তা, এসে আমাকে বলে উঠলো, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার কেন ডেকেছেন আমায়? হ্যাঁ বলছি, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। শুনলাম তোমার টাকার দরকার, কথাটা কি সত্যি? আসলে স্যার, পুরোটা বলতে না দিয়ে সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, টাকা দরকার। কত টাকা দরকার? প্রায় 3 লাখ টাকার মতো। টাকাগুলো আমি তোমাকে দিব। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? তাছাড়া আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। টাকা তো তোমার খুব ইম্পর্টেন্ট, আর টাকাগুলো তোমাকে এমনি এমনি দিব না। ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবো না। টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিব না। তাহলে কেন দিবেন টাকাগুলো? আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি এমন কাজ যার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পরে বলবো, এখন বলো টাকাগুলো তুমি নিবে কি না। স্যার, টাকা আমার দরকার, কিন্তু সেটা আমি এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্টেন্ট আগে আমাকে জানতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না, এখন ভেবে দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন? একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি, তাহলে আমি তোমাকে টাকাগুলো দিব। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ। এই কথা শুনে মেঘ বলে উঠলো, সরি স্যার, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। এরপর মেঘ কোনো কিছু না বলেই নিজের ডেস্কে চলে গেল আর গিয়ে বসে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেইভাবেই হোক টাকাগুলো জোগাড় করতে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। যেইভাবেই হোক মাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে হলেও মায়ের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। কিন্তু স্যার, আমার মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? বিয়ে যদি করতে না চায় তাহলে বিয়ের নাটক কেন? আসল রহস্যকে আমাকে জানতেই হবে। এসব কথা ভাবছে মেঘ, হঠাৎ করে তার সহকর্মী তানহা এসে মেঘকে বলল, কি রে মেঘ, কি ভাবছিস? চুপ করে আছে, কোনো কথা বলছে না। মেঘ, কি ভাবছিস? বলবি তো নাকি? তানহা, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। তানহা, তুই তো জানিস এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই আমার। আজ যদি সেই মাকেই বাঁচাতে না পারি তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে যাব। যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের সুখ না দেখে আমার সুখের জন্য ভেবেছে, আজ সেই মায়ের মৃত্যু কিভাবে নিজের চোখের সামনে দেখবো বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। মেঘ সারা রাত একটু ঘুমোতে পারেনি। কিভাবে ঘুমোবে? মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে হয়ে কিভাবে ভালো থাকবে? কোনোভাবে রাতটা পার করে মেঘ সকালবেলা নাস্তা করে অফিসে চলে গেল, গিয়ে আকাশের সাথে দেখা করতে গেল। স্যার, আসবো? আরে তুমি, কি ব্যাপার আজ নিচ থেকে আসলে? এনি প্রবলেম? স্যার, সমস্যা তো একটাই। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিতে রাজি, তাই তো? স্যার, আর কোনো অপশন কি নেই? না, আর কোনো অপশন নেই মা, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আচ্ছা স্যার, আমি রাজি। গুড, আমি জানতাম তুমি এই প্রস্তাব ফেলতে পারবে না। স্যার, টাকাগুলো আজই দরকার। টাকা আজই দিব, আর বিয়েটাও আজই হবে। কিন্তু পুরোটা বলতে না দিয়ে কোনো কিন্তু নেই, এসো আমার সাথে, কোনো প্রশ্ন করো না। যেখানে যাবো সাথে তুমিও যাবে। আর হ্যাঁ, ভয় পেও না, কিন্তু তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব না বললেও চলবে, আগে আসো। আকাশ মেঘকে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। এরপর মেঘ আকাশকে বলতে শুরু করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবে, এত প্রশ্ন করো কেন তুমি? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। এরপর মেঘকে নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকলো। মেঘ অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর বাড়ি কারো হয় নাকি? আকাশের সাথে মেঘ ভেতরে ঢুকলো। ভয়ে মেঘের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ একটা কথাও মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ করে আকাশ বলে উঠলো, মামুনি, মামুনি দেখো কাকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে একজন মহিলা এগিয়ে আসলো আকাশের কাছে। হ্যাঁ, উনি আকাশের মা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি প্যারালাইজড হয়ে যান, সেই থেকে হাঁটাচলা করতে পারেন না তিনি এসে আকাশকে বলল, এই তো আমি। কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এই কি সেই মেয়ে যাকে তুই? পুরোটা বলতে না দিয়ে মামুনি, মামুনি শোনো, আজকে ওর সাথে আমার বিয়ে, তুমি সবকিছু আয়োজন করো। আমি একটু আসছি, ওকে নিয়ে শপিং করতে যাব। একদিন একটা কাজের মতো কাজ করতে যাচ্ছিস, ঠিক আছে। আমি তোর উকিল আঙ্কেলকে ফোন করে আসতে বলি, সব কাগজপত্র রেডি করে রাখি, তোরা শপিং করে আয়। আচ্ছা ঠিক আছে মামুনি। এইদিকে একটু আসবে মা?
মহিলার মুখে মা ডাক শুনে মেঘের বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘ ওনার কাছে গিয়ে পায়ের কাছে বসে হাতে হাত রাখলো। আর আকাশের মা বলে উঠল, আজ থেকে আমার এই বাদর ছেলে সব দায়িত্ব কিন্তু তোমার। ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলের পছন্দ যে এত সুন্দর তা আগে জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললো এটা উনি? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরে আকাশের দিকে তাকায়। আকাশ ওরা এমন করে তাকানো দেখে বলল, এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি আসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল আকাশের এরকম কথায়। কি আজব লোক রে বাবা, নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, নাকি ওনার এই বিয়ের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না কি চান উনি। ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এত ভেবে লাভ নেই। এখন মাকে বাঁচানোর জন্য একটাই উপায়, যেইভাবেই হোক মাকে আমার চাই। দুজন টুকটাক কিছু শপিং করে বাসায় চলে আসলো। বাসায় এসে আকাশ মেঘকে একটা শাড়ি পরে রেডি হতে বললো, একটু পর কাজে আসবে। তারপর থেকে মেঘ আগামী 1 বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি দিয়ে শুরু হয়? মেঘ এসব কথা ভাবছে, হঠাৎ করে আকাশ বলল, এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, কাজে চলে আসবে। স্যার, আমার মা। তোমার মায়ের অপারেশন আজকে হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আগে আমাদের বিয়েটা হোক তারপর। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা হয়ে গেছে, আর ডাক্তারের সাথে আমার কথাও হয়েছে। ও, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। ও হ্যাঁ, একটা কাজ বাকি। এই কথা বলে আকাশ আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিল। মেঘ কাগজটা হাতে নিয়ে বলে উঠলো, এটা কি স্যার? এটা এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়তে শুরু। আকাশ মেঘকে থামিয়ে দিয়ে বলল, এখন এটা পরে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি সাইন করতে হবে। মেঘ ভয়ে ভয়ে হাতে কলম তুলে নিল আর ভাবতে শুরু করলো, হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি তামিম এটা জানে, তাহলে কিভাবে কি জবাব দিব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে এইভাবে। পুরোটা বলার আগে আকাশ বলে উঠলো, এত ভেবে লাভ নেই, যা হবে অবশ্যই ভালো হবে। তোমার মাকে তো ফিরে পাবে, তাই না? মেঘ ভাবতে লাগলো, একটা স্বাক্ষরের মাধ্যমে আমি আমার সবকিছু হারাতে যাচ্ছি। তবে যাই হোক, এর কারণে তো আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। অবশেষে মাকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবনকে চুক্তির ভেতরে নিয়ে নিলাম। হুট করে মেঘ এগ্রিমেন্ট পেপারে সাইন করে কাগজটা আকাশের হাতে দিল। আকাশ সেটার দিকে তাকে একটা মুচকে হাসি দিল। তারপর আকাশ এগ্রিমেন্ট পেপার আলমারিতে রেখে মেঘকে নিচে আসতে বলে নিজের রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আজ সব শেষ হয়ে গেল। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ে শেষ করে কাজে চলে গেলেন। মেঘ আকাশকে বলতে শুরু করলো, স্যার, এবার তো আমি মায়ের কাছে যেতে পারি? চলো। এই পোশাকে? এটাই পড়ে যাবে। তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না? ওনার তো দেখা দরকার ওনার মেয়েকে বউ সাজে কেমন লাগে, তাও আবার চুক্তির বউ। এমন সময় আকাশের মা বলল, কি রে, কি এমন বলছিস ওকে? মামুনি, মেয়েগুর মায়ের সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, পৌঁছে আমাকে একটা কল করিস, আমি চিন্তায় থাকবো। আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস, কেমন? মামুনি, তুমি চিন্তা করিও না, আমরা দ্রুত ফিরে আসবো। মিলি, এই মিলি, কোথায় তুই? জি ভাইজান, বলেন। মামুনির খেয়াল রাখিস, আমি একটু বাহিরে যাব। জি ভাইজান, রাখবো, আপনি কোনো টেনশন করবেন না। গুড। মেঘ, চলো, আমাদের বের হতে হবে। আসছি মা। তাড়াতাড়ি আসিস মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুজনে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে মেঘ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমার মা কোথায়? এখন মায়ের কি অবস্থা, কেমন আছে? যদিও অপারেশন সাকসেসফুল, কিন্তু ওনার অবস্থা খুব একটা ভালো না। মনে হয় ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। মানে কি ডাক্তার? দেখো মেঘ, জীবন মরণ সবই আল্লাহর হাতে। উনি চাইলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন ডাক্তার? এটা কখনোই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমি আমার মায়ের কাছে যাব। এই কথাটা বলে মেঘ এক দৌড়ে মায়ের ক্যাবিনে গিয়ে মায়ের পাশে বসে কান্না শুরু করলো। এদিকে আকাশ ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওনাকে কবে রিলিজ করবেন? 2 দিন পর ওনাকে রিলিজ করে দিব। আর একটা কথা। জি ডাক্তার, বলুন। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। ওনার হাতে বড় জোর 4 থেকে 5 মাস সময় আছে, ওনাকে একটু দেখে রাখবেন। ওকে ডক্টর, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা, তাহলে আমি এখন আসছি। ওকে, আসুন। আকাশ ক্যাবিনে এসে দেখে মেঘ পাগলের মতো কান্না করছে। আকাশ কিভাবে মেঘকে সামলাবে কোনো উপায় খুঁজে না পেয়ে মেঘের ঘাড়ে হাত রেখে বলতে শুরু করলো,
প্লিজ মেঘ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে মাকে কে সামলাবে? মা তো এখন আর জানেন না যে তার হাতে সময় মাত্র কয়েকটা মাস। মেঘ পেছন ঘুরে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মায়ের কিছু হলে আমি বাঁচবো না স্যার। মা ছাড়া আমার যার কেউ নেই। আমি যে বড্ড একা হয়ে যাব। কেন? আমরা আছি তো তোমার সাথে। আমি আছি, মামুনি আছে। তুমি কেন ভেঙে পড়ছো? মেঘ, নিজেকে সামলাতে চেষ্টা করো। আকাশের কথায় মেঘ ওকে ছেড়ে দিয়ে সরে গেল আর বলতে থাকে, আই এম সরি স্যার। ঠিক সেই সময় মেঘের আম্মা বলে উঠলো, মেঘ, মা তুমি ঠিক আছো তো? মেঘের মা উঠতে গেলে আকাশ ওনাকে ধরে পিঠের পেছনে বালিশ দিয়ে ওনাকে বসিয়ে দেয়। এরপর মেঘের মা মেঘের দিকে তাকিয়ে বলে উঠলো, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে এই পোশাকে। মা আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আকাশ আমাকে সবকিছু বলেছে। তুমি জানো? হ্যাঁ, অপারেশনে যাওয়ার আগে আকাশ আমাকে সবকিছু বলেছে। আমি নিজে ওকে অনুমতি দিয়েছি তোকে বিয়ে করার জন্য। মেঘের মনে ভয় ঢুকে গেল। কি বলে? মাকে বিয়ের জন্য রাজি করালো, তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করা বিয়ে। মা কি এটা জানে? মা এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ আকাশের দিকে একবার তাকিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আর তখন তার মা বলতে লাগলো, তুই খুব সুখী হবি মা। আমি তোর জন্য রোজ আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন একজনকে চেয়েছি যে তোকে অনেক ভালো রাখবে। মা, আকাশ খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। মা এখন এসব কথা ছাড়ো তো। এখন তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমি একদম ঠিক আছি। মা, এখন একটু রেস্ট নেন, নয়তো শরীর আরো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মেঘ, চলো আমরা বাসায় যাই, মামুনি অপেক্ষা করতেছে। স্যার আমি এখানেই থাকি। মাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা, আজ তো তোদের বিয়ের প্রথম। প্লিজ মা, আমি এখন কোথাও যাচ্ছি না, এটাই ফাইনাল। মেঘ বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে রাখে। এরপর মেঘের মা বলে উঠলো, পাগল মেয়ে। মেঘ কান্না করেই যাচ্ছে। মা, মেঘ না গেলে আমি না হয় চলে যাই। না বাবা, মেঘ যাবে। আজ মাত্র ওর বিয়ে হলো, আজ তোর বরের বাড়ি থাকার কথা। তাছাড়া আমি এখন ভালো আছি। তোমরা সকালে এসো, রাতে তো দুজনে এখানে থাকতে পারবে না। এটা হসপিটাল, এখানে কি এত লোকজন এলাও করবে? কিন্তু মা, আমি তোমাকে ছাড়া। পুরোটা বলতে না দিয়ে, রাতটাই তো, সকালে আসিস। অনেক সময় মিলে আড্ডা দেব মা মেয়ে মিলে। এবার যাও মা, তোমার সংসার সাজানোর প্ল্যান করো। মা, কাঁদে না মা, আজকে যে সুখের দিন, এই দিনে কাঁদতে নেই। মা আমি যাবো না। মায়ের কথা শুনতে হয়, আর তোর শাশুড়ি মা অপেক্ষা করছে তোদের জন্য। তাতে কি হয়েছে? আকাশ, ওকে নিয়ে যাও তো বাবা। মা তুমি এমন করছো কেন? পাগলি মেয়ে, নিজের বরের বাড়িতে যাবি না এখানে থাকবি? সেটা হয় নাকি? মা, মেঘ খুব জেদি, ও আমার একটা কথা শুনে না। ওকে বকা দিন তো একটু। মেঘ, কি শুরু করলি তুই? যাবি না ওর সাথে? যাচ্ছি তো। নিজের মেয়ের থেকে নিজের মেয়ের জামাইয়ের প্রায়োরিটি দিচ্ছ? তুমি খুব পচা। মেঘ এই কথা বলে রাগ দেখে বের হয়ে চলে গেল। এদিকে মা আমাকে বলতে শুরু করলো, বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ। ছি মা, অনুরোধ কেন বলছেন? বলেন না, কি বলবেন? আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই। আমি যখন থাকবো না, তুমি তাকে দেখে রেখো বাবা। আমি চলে গেলে ও একা হয়ে যাবে। এটা একটা সন্তানের কাছে মায়ের অনুরোধ বাবা। মা, আমি আগে আপনাকে সবকিছু বলেছি। আপনি ভাববেন না, দায়িত্ব যখন নিয়েছি তাকে ভালো রাখার দায়িত্ব আমার। আজ হোক কাল হোক মেঘ আমার হবেই। হ্যাঁ, মেঘ আগে একজনকে ভালোবাসতো, হয়তো সে থাকলে মেঘ আজকে আমার হতো না। মা, আমি আপনাকে ওয়াদা করছি, আজ থেকে মেঘকে ভালো রাখার দায়িত্ব আমার। এক ফোঁটা কষ্ট মেঘকে স্পর্শ করবে না। মা, আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন, আমি যেন আমার সবটা দিয়ে মেঘকে ভালো রাখতে পারি। আমি দোয়া করি একদিন তোমার ভালোবাসা জয় হবেই। চিন্তা করবেন না, বিয়ে যেহেতু হয়ে গেছে তখনও চাইলেও এই পবিত্র বন্ধন থেকে বের হতে পারবে না। আমি ওকে মুক্তি দিব না, সারা জীবন আমার কাছে রেখে দিব। আচ্ছা মা, আসি। মেঘ গাড়িতে একা। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। তারপর আকাশ গিয়ে গাড়িতে উঠলো। তারপর গাড়ি স্টার্ট করলো। মেঘ চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ভাগ্যিস মেঘ তখন ক্যাবিনে ছিল না, নয়তো সব শুনে ফেলতো। মেয়েটা এমনিতে অনেক কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসার কাছে চলে আসলো গাড়ি। গাড়ি থেকে নেমে দুজন ভেতরে চলে গেল। ঘরে গিয়ে আকাশ মেঘকে আলমারি থেকে কিছু শাড়ি নামিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসার জন্য। এরপর মেঘ ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে গেল।
তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো মেঘ। আকাশ রুমে ঢুকে মেঘকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর ভাবতে থাকে আজকের দিনটার কথা। মেঘকে কতটা কষ্ট দিল একটা চুক্তির কাগজ দিয়ে। মেঘ নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। আকাশ নিজেকে বারবার বকা দিচ্ছে। ওকে সত্যিটা বলতে পারতো, কিন্তু যদি মেঘ দূরে সরে যায়, সেই ভয়ে একটা চুক্তি করে নিল যেন মেঘ আকাশকে ছেড়ে না যেতে পারে। কিন্তু আকাশ কি পারবে এই 1 বছরের চুক্তির মধ্যেই মেঘের মন জয় করে নিতে? পারবে মেঘের ভালোবাসার মানুষ হয়ে উঠতে, নাকি মেঘ আকাশকে ভুল বুঝে 1 বছর পর দূরে সরিয়ে দেবে? শেষটা জানতে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকো। এরপর আকাশ তার ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলো। আকাশের একটাই অভ্যেস, এই পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা। সেটা যত সুখ কিংবা যত দুঃখের হোক না কেন, সবকিছু এই ডায়েরিতে লিখে রেখেছে। লিখতে লিখতে আকাশ চেয়ারে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়। রুমের লাইটটা অন করে দেখে মেঘ অনেকটা অবাক হয়। এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে রাখলো কেন? চারদিকে তাকিয়ে পরে দেখতে পায় আকাশ চেয়ারে ঘুমিয়ে আছে। মেঘ উঠে আকাশের কাছে যায়। তারপর হাতের নিচে একটা ডায়েরি দেখতে পায়। মেঘ সেটা ধরবে কি ধরবে না এইসব ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে নিয়েও আবার টেবিলে রেখে দিল। কারণ মেঘ জানে কারো পার্সোনাল জিনিস অনুমতি ছাড়া হাত দেওয়াটা চরম অন্যায়। মেঘ সে অন্যায় কিছুতেই করবে না। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে। তাই মেঘ ওয়াশরুমে গিয়ে গোসল করে ওযু করে আসলো। ওযু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। তারপর কোরআন তেলাওয়াত করে ফজরের আজান দিলে নামাজ আদায় করে নিল। একটু পর চারদিকে আলোয় চিকচিক করবে, তাই দেরি না করে মেঘ রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই ওর শাশুড়ি মায়ের রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। ওনার ফোপানির কণ্ঠ শুনে মেঘের বুঝতে বাকি রইল না যে উনি কান্না করছেন। কিন্তু এত সকালে কেন কান্না করছে সেটা জানার জন্য মেঘের বড্ড কৌতূহল হলো। তাই মেঘ দরজার কাছে কান পেতে শুনতে লাগলো। এমন কিছু কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সকালে সব নাস্তা মেঘ নিজের হাতে রেডি করলো। তারপর আকাশের মায়ের রুমের কাছে গিয়ে দরজার নক দিয়ে বলতে লাগলো, মা দরজাটা খুলবেন? দাঁড়াও মা, আসছি। উনি হুইল চেয়ার ঠেলে দরজা খুলে দিলেন। মেঘকে দেখে উনি একেবারে অবাক হয়ে গেলেন। ঘরের লক্ষ্মী, হাতে চায়ের কাপ, চুলে খোপা, শাড়ির আঁচল কোমরে গোজা। এরপর মেঘ বলে উঠলো, মা আপনার চা। এত সকালে তুমি রান্নাঘরে গেলে কেন মা? মিলি কোথায়? মিল্লি অন্য কাজ করছে, তাই আমি রান্নাটা করে নিলাম। ইস, প্রথম দিনে রান্নাঘরে কেন গেলে মা? মিলি করে দিত। মা এতদিন সব কাজ মিলি করেছে, আজ থেকে আমি করব। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আর আপত্তি করলেও আমি শুনবো না। আমি কিন্তু খুব বেয়াদব টাইপের মেয়ে, কথা না শোনার অভ্যাস আছে আমার। তোমার সাথে কথাই পারবো না মা। এখন দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। চাটা নিন, আর কি খাবেন সেটা বলুন, আমি রান্না করে নিয়ে আসছি। কিচ্ছু লাগবে না মা। এতদিনে আমার ঘরে একটা লক্ষ্মী এসেছে। বাদর ছেলেটা এবার একটু হলেও ভালো থাকবে। কেন মা, উনি কি আগে ভালো থাকতেন না? না মা, ঠিক তা নয়। তুমি ওর স্ত্রী, ওর সব কথা জানার অধিকার তোমার আছে। তবে সেটা আজকে না, অন্যদিন তোমাকে বলবো। মা আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? তোমার কাছ থেকে কোনো কিছু লুকানোর অধিকার আমার নেই মা। এখানে আসো, বসো। তাহলে এভাবে বলছেন কেন মা? বলুন না মা, কি হয়েছে, আমি কি জানতে পারি না? জানবে, তবে সেটা আকাশের কাছ থেকে। আমি যদি কিছু বলি তাহলে আকাশ কষ্ট পাবে। আমি চাই তুমি কথাগুলো আকাশের কাছ থেকেই জানো। আর ওর ভিতরে একটা গিল্টি ফিলিংস আছে, যেটা তোমায় দূর করতে হবে। বারবার নিজেকে দোষী ভাবছে, কিন্তু আমি তো মা। আমি জানি আমার ছেলেটার কোনো অন্যায় নেই, ও অন্যায় করতে পারে না। আমি কিভাবে জানবো মা? বোকামে, তুমি ওর বিবাহিত স্ত্রী। এমন কিছু ব্যাপার নেই যে আকাশ তোমার কাছ থেকে লুকাবে। তবে কিছু একটা নিয়ে আকাশ খুব কষ্ট পাচ্ছে, সেটা আজও আমার কাছে অজানা। শত চেষ্টা করেও রহস্য জানতে পারছি না, কিন্তু বুঝতে পারি আমার ছেলের কষ্ট। মেঘ কথাগুলো শুনছে আর ভাবছে কি এমন কষ্ট ওনার যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন তিনি। সে কি পারবে সত্যি ঘটনাগুলো জানতে, নাকি তাকে আবারও ব্যর্থ হতে হবে? কিছুক্ষণ পর আবার আম্মু বলে উঠলো, জানিস মা, আমি সব সময় একটা জিনিস ফলো করতাম। আকাশ রোজ রাতে একটা ডায়েরিতে কি যেন লিখে রাখে, কিন্তু এটা জানি আমার ছেলেটার মনে কি ঝড় বইছে। ও খুব কষ্ট পাচ্ছে। পারবি না ওকে তোর ভালোবাসা দিয়ে সুন্দর একটা জীবন গড়ে দিতে? কি করব মা, আমি যে একটা চুক্তির ভেতরে আটকে আছি, যেটা 1 বছর পর শেষ হয়ে যাবে। তারপর তো দুজনে দুই দিকে ছিটকে পড়বো।
1 বছরে কিভাবে পারবো আমি ওনার কষ্টগুলো দূর করতে? জানি না কি আছে ওনার মনে, তবে যাই থাকুক না কেন সেটা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলো কথাগুলো। এরপর আম্মু বলে উঠলো, কি রে মা, রাখবি না আমার এই অনুরোধ? ছি ছি মা, আপনি এভাবে বলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব ওনার কষ্টগুলো দূর করার। যা গিয়ে দেখ আকাশের কি লাগে। আমি একটু রান্নাঘরে গিয়ে দেখছি মিলি কি করে। মা, আপনি বিশ্রাম নিন, তাছাড়া আমি তো আছি। আমি থাকতে আপনি রান্নাঘরে যাবেন, সেটা কি হয় বলুন তো? ঠিক আছে, রান্নাঘরে যাব না, আমাকে একটু সোফার কাছে নিয়ে চল মা, একটু বসবো। ঠিক আছে, আসুন। এরপর মেঘ হুইল চেয়ার ঠেলে ওনাকে নিয়ে সোফায় বসিয়ে দিল। এরপর নিজের রুমে গিয়ে দেখলো আকাশ চেয়ারে নেই। ওয়াশরুম থেকে টেপের আওয়াজ আসছে, তার মানে উনি ওয়াশরুমে। মেঘ অগোছালো রুমটা ঠিকঠাক করে নিচে চলে গেল। তারপর সব নাস্তা রেডি করে সবাইকে খাবার দিল। সকালে নাস্তা শেষ করে আকাশ রেডি হয়ে অফিসে যাবে বলল। ঠিক সেই সময় মেঘ রুমে ঢুকতে ঢুকতে বলল, এই কি আপনি রেডি? অনেক দেরি হয়ে গেল তাই না? ইস, কখন অফিসে যাব? কোথায় যাবে? কেন অফিসে যাব? আজকে না একটা মিটিং আছে অফিসে। তো কি হয়েছে? কি হয়েছে মানে অফিসে যাব, রেডি হতে হবে না? তুমি কোথাও যাচ্ছ না। মানে কি? মানে খুব সহজ, তুমি অফিসে যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। কিন্তু কেন? তোমার পোস্টে আজ থেকে অন্য একজন জয়েন করবে। মানে কি আমার জব নেই? হোয়াট? কি হলোটা কি তোমার? মেঘ এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, এখন আমি কি করব? মায়ের ট্রিটমেন্টের এত টাকা কোথায় পাবো? কিভাবে মায়ের ওষুধের টাকা জোগাড় করব? কিভাবে মাকে বাসায় নিয়ে যাব? তাছাড়া বাড়িওয়ালার অনেক দেনা বাকি। এখন কি করব আমি? সবটা কিভাবে ম্যানেজ করব? মেঘ, কি হয়েছে? কি কান্না করছো কেন? আমার চাকরিটা কেন কেড়ে নিলেন জানতে পারি? তোমার চাকরির কি দরকার? ঘরের বউ হয়ে অফিসে কাজ করবে, এটা আমার কাছে বড্ড বেমানান, তাই না? ও, ভালো ঘরের বউ হয়ে মায়ের দায়িত্ব থেকে বঞ্চিত হলাম? মানে কি বলছো? কিছু না, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আজ তো জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দিয়েছি। কেন? অন্য একটা কাজ আছে। ও, তাহলে তাড়াতাড়ি যান, দেরি হয়ে যাবে আবার। তুমি রেডি হও, একসাথে বের হবো দুজনে। কেন? আর আমি কোথাও যাব না। এত প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দেইনি। তুমি আমার স্ত্রী, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। যাও, গিয়ে রেডি হয়ে আসো। আমি তো ভুলেই গেছিলাম আমি আপনার চুক্তির বউ, সুতরাং আপনি যা বলবেন তাই করতে হবে আমাকে। সেই অধিকার থেকে একটা কথা জানতে চাইবো, বলবেন? কি জানতে চাও বলো। আপনি তো একজনকে ভালোবাসেন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে। আমি কি খুব বড় ক্ষতি করেছি আপনার, যার জন্য এত বড় শাস্তি দিলেন আমায়? আকাশ চুপ করে অবাক দৃষ্টি নিয়ে এক নজরে মেঘের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য আকাশের চোখের পলক পড়েনি। মেঘের কণ্ঠগুলো এতটাই মায়াবী যা প্রকাশ করা অসম্ভব। মেঘ আবার বলে উঠল, বলতে পারেন আজ অবধি কোন কথাটা শুনিনি আপনার? অফিসের সব কাজ সব সময় ঠিক করে দিয়ে নিজের মাকে নিয়ে যে দুনিয়াটা ছিল, এখন তো সেটাও শেষ হয়ে গেল। কেন করলেন এমনটা আমার সাথে? আমি তোমার সব কথার জবাব দিতে বাধ্য নই। একটা কথা ভালো করে শুনে রাখো, আকাশ আহমেদ আজ অব্দি যা চেয়েছে তার মা বাবা তাকে সেটাই এনে দিয়েছে। আর আজ তার মায়ের চাওয়ার কোনো গুরুত্ব দিবে না, এটা তো হতে পারে না। আমি আমার মামুনিকে সুখী দেখতে চাই। আমার মামুনি আমার সব চাওয়া পূরণ করেছে, তাই আমি আমার মামুনিকে একটু হলেও ফিরিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি ততটুকু জানার অধিকার দিব, ততটুকু জানবে, একদম বেশি জানার চেষ্টা করবে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? যেটা জানতে চাইলাম সেটার উত্তর দিন না প্লিজ। কেন আমার জীবনটা নিয়ে খেলছেন? কি অধিকারে? অন্যায় আপনি করেছেন আর অপরাধী আমি? বা মিস্টার আকাশ আহমেদ, বাহ, কি সুন্দর কথা বললেন আপনি। যাই হোক, আমি একাই যেতে পারবো, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আপনি অফিসে যান। চুপচাপ গিয়ে রেডি হয়ে আসো, মাকে দেখতে যাব। তারপর তোমাকে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আকাশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বাইরে চলে গেল। মেঘ রেডি হয়ে নিচে নেমে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। আকাশ ড্রাইভ করছে। মেঘ বারবার আকাশের দিকে তাকায়। আকাশ একটা কথাও বললো না, শুধু ড্রাইভ করছে। আকাশের চোখে জলের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। দু চোখে নোনা জল টলমল করছে, যা বুঝতে বাকি রইল না মেঘের। আকাশের এমন অবস্থা দেখে মেঘ ভাবতে থাকে, কি এমন কষ্ট ওনার, যার জন্য উনি এখনো এত কষ্ট পান? আমার সাথে বা এমন এগ্রিমেন্ট কেন করলো? কিভাবে জানবো আমি? কিভাবে বুঝবো আমি সকল সত্য ঘটনা? কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে যার জন্য আমাকে ওনার চুক্তির বউ হতে হয়েছে? এত কিসের কষ্ট ওনার? সবকিছু জানতে হবে আমাকে, সব জানতে হবে। যেভাবেই হোক মায়ের কথা আমাকে রাখতেই হবে। আমি মাকে কথা দিয়েছি ওনার সব কষ্ট দূর করে ওনার মুখে হাসিটা আবার ফিরিয়ে আনবো। আমাকে যে পারতেই হবে আমাকে।
শত হলেও আমি ওনার এগ্রিমেন্ট করাবো। আর 1 বছর তো অনেক সময়, এই 1টা বছর আমাকে কাজে লাগাতেই হবে। হসপিটালের সামনে এসে আকাশ গাড়ি ব্রেক করতেই মেঘ ধাক্কা খায়, সাথে সাথে মেঘের ঘোর কাটে। গাড়ি ব্রেক করে আকাশ বলল, নামো। আপনি ভেতরে যাবেন না? না, আমার অফিসে কাজ আছে, তুমি অপেক্ষা করো, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। আপনি না বললেন মিটিং ক্যান্সেল করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কিসের কাজ অফিসে? নতুন যে আসবে তাকে সব বুঝিয়ে দিতে হবে। সেটা তো ম্যানেজারকে বলে দিলেই হয়, আপনার যাওয়ার কি দরকার? জয়েন যে করবে সে একজন মেয়ে, আর আমার খুব কাছের কেউ। আকাশের এমন কথায় মেঘ একটু কষ্ট পেলেও পরে আবার নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, স্পেশাল কেউ হয়? স্পেশাল? মেঘ এবার আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। একটা বারের জন্য পেছনে ফিরে তাকালো না, এরকম দৌড় দিয়ে হসপিটালের ভেতর চলে গেল। আকাশ গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। মেঘ সারাদিন তার মায়ের সেবা যত্ন করছে, মায়ের সাথে অনেক আড্ডা দিল। একসময় মেঘের মা বলে উঠলো, মেঘ, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো কি বলবে? তুই আকাশের সাথে ভালো আছিস তো? মা, এটা কেমন প্রশ্ন? ভালো না থাকলে কি আজ আকাশ নিজে এখানে নামিয়ে দিয়ে যেত? আমি জানতাম আকাশ তোকে বুঝবে। আকাশ অফিসে চলে যায়। যাওয়ার পর অফিসে নতুন কর্মচারীকে কাজ বুঝিয়ে দেয়। তারপর হসপিটালে চলে আসে, এসে সোজা ক্যাবিনে চলে যায়। গিয়ে বলল, এটা কি হলো মা? কেন বাবা, কি হয়েছে? মেয়েকে কাছে পেয়ে ছেলেকে ভুলে গেছেন, এটা কিন্তু ঠিক হলো না। শোনো ছেলের কথা, এদিকে আসো তো। আকাশ একটা চেয়ার টেনে ওনার পাশে বসলো। মেঘ বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর ভাবছে ছেলেটা মায়ের কাছে আসলেই কেমন যেন হয়ে যায়, আর বাসে সবসময় গোমরা মুখ নিয়ে বসে থাকে। কি আছে ওনার মধ্যে? কেন এমন অভিনয় করছেন? নিজে তো কষ্ট পাচ্ছে, সাথে তাকেও একটা চুক্তির মাঝে বন্দি করে রেখেছে। উনি আসলে চাইটা কি? মেঘ এসব ভাবছে, হঠাৎ করে মেঘের মা বলে উঠলো, বাবা একটা কথা বলবো। হ্যাঁ মা বলুন। আমার না এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না এখানে থাকতে। কি বলছো মা, তুমি ঠিক আছো তো? ডাক্তারকে ডাকবো? না রে মা, আমি ঠিক আছি। আমার না বাড়ি যেতে খুব ইচ্ছা করছে, আমাকে নিয়ে চল না এখান থেকে। মেঘ একবার আকাশের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকালো। আকাশ হয়তো বুঝতে পারছে মেঘের চোখের ভাষা, তাই নিজেই মুখ খুললো, মা, আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি রিলিজ দেয় কিনা। কিন্তু মাকে নিয়ে যাব কোথায়? কেন, আমার বাড়ি আছে, কি জন্য? ওখানে নেওয়াটা ঠিক হবে না। আমি তোমার কোনো কথা শুনছি না। আজ বা আমাদের ওখানেই যাবে, আর এখন থেকে ওখানে থাকবে, এটা আমার ডিসিশন। তুমি কোনো কথা বলবে না, এটাই ফাইনাল। আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি কি বলে। এরপর আকাশ ডাক্তারের রুমে চলে গেল। গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার আসবো? হ্যাঁ আকাশ, আসো। কিছু বলবে? আসলে আমি চেয়েছিলাম মাকে আজকে বাসায় নিয়ে যেতে, এখানে থাকতে হয়তো ওনার অসুবিধা হচ্ছে। সেটা ঠিক আছে আকাশ, ওনার ঠিক মতো যত্ন নিতে হবে। যদিও ওনার হাতে সময় খুব কম, যতদিন বাঁচে ততদিন তোমাদের একটু কষ্ট করতে হবে। এটা কোনো ব্যাপার না ডাক্তার, আমি আর মেঘ সব সামনে নিব। ওনার যত্নের কোনো ত্রুটি আমি রাখবো না। সেটা আমি জানি আকাশ, তোমাকে তো আমি আজ থেকে জানি না। তোমার মায়ের দিকটাই দেখো না, আজ 2 বছর ধরে ওনার এই অবস্থা, অথচ তুমি তাকে সব রকম ভাবে সাহায্য করছো। মামুনির এই অবস্থার জন্য তো আমি দায়ী ডাক্তার। যদি একটু সেবা করে আমার পাপের বোঝাটা একটু হালকা করতে পারি, সেটাই বা কম কিসের? আর তাছাড়া সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। দেখো, আমি এভাবে বলিনি, তুমি আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। আকাশ, আসলে এই পর্যন্ত তোমার মায়ের চিকিৎসা এই হসপিটাল থেকে নেওয়া হয়েছে, আর সেটা আমি হ্যান্ডেল করেছি, সবাই তো জানি, তাই বলেছি। আই এম সরি আকাশ। ইটস ওকে ডক্টর, আমি কি এখন মাকে বাসায় নিয়ে যেতে পারি? তোমার উপর আমার বিশ্বাস আছে। দাঁড়াও, আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ওনাকে আজকেই নিয়ে যাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার দায়িত্ব আকাশ, আমি জানি ওনার কোনো অযত্ন হবে না। আসি তাহলে। তুমি যাও, আমি ওনার রিলিজের সব কাগজপত্র ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আকাশ কেবিনে চলে গেল। গিয়ে মেঘের মায়ের সাথে গল্প করতে লাগলো। ডাক্তার ডিসচার্জ পেপারে সই করতে বলে মেঘের মাকে হসপিটাল থেকে রিলিজ করে দেন। এরপর সবাই বাসায় চলে আসলো। বাসায় আসার পর মেঘকে সব দিকটা সামলাতে হচ্ছে। একদিকে মায়ের সেবা, অন্যদিকে শাশুড়ি মায়ের সেবা যত্ন, সব মিলিয়ে মেঘ একটু চাপে থাকলেও কাউকে কোনো প্রকার কষ্টে ফেলতে চায় না। নিজের হাতেই সবকিছু সামলে নিচ্ছে। আকাশও যতটা সময় বাসায় থাকে মেঘের কাজে হেল্প করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে আকাশ আর মেঘের বিয়ের 4 মাস কেটে গেল। মেঘ অনেকবার চেষ্টা করেছে আকাশের ব্যাপারে সবকিছু জানতে, কিন্তু বরাবরই মেঘকে হার মানতে হচ্ছে। একটা সময় ছিল মেঘ শুধুমাত্র আকাশের একজন স্টাফ ছিল, কিন্তু আজ সে আকাশের বিবাহিতা বউ।
যদিও বিয়েটা একটা চুক্তির মাঝে সীমিত ছিল, তবুও এই কয়েকটা মাসে আকাশের প্রতি মেঘের একটা টান জন্মাতে শুরু করলো। মেঘ নিজেও জানে না সে নিজেকে আকাশের মায়ায় জড়িয়ে নিচ্ছে, অথচ এই সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মেঘ বারবার আকাশের অতীত সম্পর্কে জানতে চায়, কিন্তু আজও তার জানা হয়ে ওঠেনি। এই 4টা মাস ভালো কাটলেও বিপত্তি ঘটে 5 মাসের মাথায়। মেঘের জীবন থেকে হারিয়ে যায় তার সব চাইতে কাছের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আর সে আর কেউ নয়, মেঘের মা। আজ সকালের ঘটনা, আকাশ অফিসে যাবার পর মেঘের মা আর মেঘের শাশুড়ি সবাই মিলে গল্প করছিল। হঠাৎ মেঘের মা বুকের ব্যথায় ছটফট করতে থাকে। মেঘ দ্রুত ডাক্তারকে কল করে একটা অ্যাম্বুলেন্স করে তার মাকে হসপিটালে নিয়ে যায়। আকাশের মাকে বাসায় রেখে গেল। এরপর মেঘ কল করে আকাশকে হসপিটালে আসতে বলে। আকাশ অফিস থেকে দ্রুত হসপিটালে এসে মেঘের মায়ের হাতে হাত রেখে বলে, মা প্লিজ শান্ত হন, কিছুই হবে না আপনার, এক্ষুনি ঠিক হয়ে যাবেন, আমি ডাক্তারকে ডাকছি। মা, ও মা, কথা বলো না প্লিজ, কথা বলো, এভাবে একা করে দিও না মা। মা, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? মা, কথা বলো না প্লিজ, চুপ করে থেকো না। ও মা, একটু তাকাও না আমার দিকে। মেঘের কান্না দেখে আকাশ থমকে গেল। ডাক্তারকে ডাক দিলে উনি এসে পালস চেক করে ওনাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে মেঘ আজ পর্যন্ত একটা কথাও বলেনি। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, কারোর সাথে কথা বলে না। আকাশ জানাজা শেষ করে ওনাকে দাফন করে বাসায় চলে আসলো। হসপিটাল থেকে আসার পর মেঘ এখন পর্যন্ত নিজের ঘর থেকে বের হয়নি। আকাশ তার মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। মেঘ কেমন যেন ধুম মেরে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। আকাশ এসে মেঘের পাশে বসলো, মেঘের হাতে হাত রেখে আলতো স্বরে বলল, মেঘ কিছু খেয়ে নিবে, আসো। আকাশের ছোঁয়া পেয়ে মেঘের যেন হোশ ফিরে এলো, ঝাপটে ধরলো আকাশকে। সারাদিন ধরে কান্না করেছে, তবুও যেন কান্না থামার নাম নিচ্ছে না। আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো মেঘ। মেঘের কান্না দেখে আকাশ বলল, মেঘ প্লিজ শান্ত হও, এটা তো হওয়ারই ছিল, তাই না? কেউ তো সারা জীবন বেঁচে থাকার প্রতিশ্রুতি নিয়ে আসেনি। আজ অথবা কাল আমাদেরকেও একসময় চলে যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। মেঘ কোনো কথা না বলে বারবার কান্না করছে। আকাশ আবার বলতে লাগলো, আমাদের জন্য পরকাল বলেও একটা জীবন আছে। ইহকাল ছেড়ে আমাদের সবাইকে একদিন পরপারে আশ্রয় নিতে হবে। প্লিজ মেঘ, একবার বোঝার চেষ্টা করো। তুমি তো জানোই তোমার মায়ের কত বড় রোগ ছিল, হার্টের পুরো অপারেশন করেও রোগী বাঁচানো যায় না, অথচ তুমি মাকে 5 মাস তোমার নিজের কাছে পেয়েছো। এইরকম রোগী তো অপারেশন থিয়েটারে মারা যায়। আল্লাহ কত মহান যে তোমার মাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। প্লিজ মেঘ, একটু শান্ত হও। ডাক্তার মিথ্যা বললো কেন? উনি তো 6 মাস সময় দিয়েছিলেন, তাহলে কেন আজ মা আমাকে একা করে চলে গেল? কেন এমন হলো? তুমি তো জানো মেঘ মায়ের কন্ডিশন কেমন ছিল, তবুও বোকার মতো কথা বলছো কেন? আর ডাক্তার কি মানুষের জীবন মরণের খবর জানে নাকি? ওনারা শুধু নিজেদের অভিজ্ঞতা থেকে সামান্য কিছু বোঝার চেষ্টা করে, আর সেই অভিজ্ঞতা থেকে উনি 6 মাস সময় বলেছিলেন। আকাশ মেঘকে কোন রকম বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে বসালো। মেঘ এক মনে খাবার টেবিলের দিকে তাকিয়ে আছে। খেতে ইচ্ছে করছে না, খাবার গলা দিয়েই নামছে না, কিন্তু খাবার না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। মেঘ খাবার খাচ্ছে না দেখে আকাশ নিজেই তার মুখের সামনে খাবার তুলে ধরলো। আকাশ খাবার তুলে দিতেই মেঘ নিজ হাতে হা করে খাবারটা খেয়ে নেয়। হয়তো আকাশ বকা দিবে এই ভেবে মেঘ খাবার খেয়ে নেয়। তারপর আকাশ মেঘকে খাইয়ে দিয়ে মুখ মুছে দেয়। দুজন খাবার শেষ করে রুমে চলে যায়। রুমে নিয়ে মেঘকে বিছানায় বসে ঘুমোতে বলল, কিন্তু মেঘ আবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, কেন এমন হলো? মেঘ আবার কান্নায় ভেঙে পড়ে। আকাশ ওর পাশে বসে মাথাটা বালিশে রেখে মাথায় হাত বুলাতে থাকে আর বলতে থাকে, প্লিজ মেঘ, আর কান্না করে নিজেকে কষ্ট দিও না, এতে তুমি নিজে অসুস্থ হয়ে যাবে। বললাম না ঘুমিয়ে পড়তে, তুমি কেন বুঝো না? মেঘ, তোমার কিছু হলে আমি। মেঘ কথাটা শুনে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মেঘের অমন তাকানো দেখে বলে উঠলো, এইভাবে তাকাবে না, ঘুমাও বলছি। মেঘ সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর মেঘ ঘুমের দেশে হারিয়ে গেল। আকাশ উঠে মায়ের রুমে যাবে, ঠিক তখনই টান খেয়ে পড়ে গেল। আকাশ ব্যালেন্স ঠিক করতে না পারায় মেঘের উপর গিয়ে পড়লো। এদিকে মেঘ ঘুমের দেশে হারিয়ে গেছে। মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ। আজ যেন মেঘকে নতুন রূপে দেখছে। আকাশ মেঘের অনেকটা কাছে চলে এলো। মেঘের প্রতিটা শব্দ এসে আকাশের বুকে লাগছে। এক অদ্ভুত ভালো লাগা আকাশকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ করে আকাশের চুক্তির কথা মনে পড়ে গেল, যার জন্য উঠতে গেলে আবার বিছানায় পড়ে গেল। আকাশ ভাবছে মেঘ তো ঘুমিয়ে পড়লো, তাহলে টান লাগলো কোথায়? তখনই ওর চোখ পড়ে নিজের হাতে থাকা ঘড়ির দিকে।
আকাশের হাতে থাকা ঘড়ি মেঘের শাড়ির আঁচলের সাথে আটকে গেছে। এই জন্যই আকাশ যখন উঠতে গিয়েছিল শাড়ির টান লেগে পড়ে গেল। ঘড়ি থেকে আঁচলটা সরিয়ে মেঘের থেকে দূরে সরে গেল আর মনে মনে বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি মেঘ, কি করবো বলো? আমি যে নিরুপায়। যদি আমাদের মাঝে চুক্তিটা না আসতো তাহলে এইভাবে তোমাকে কষ্ট দিতাম না। জানি না তোমাকে সত্যিটা কখনো বলতে পারবো কিনা, শুধু এতটুকু বলতে পারি, এই চুক্তির মাধ্যমে তোমাকে 1 বছরের জন্য হলেও নিজের বউ হিসেবে পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই চুক্তিটা না থাকলে তুমি আজ আমার থাকতে না। 1 বছর মেঘ, 1 বছর, কিন্তু এই একটা বছর আমার কাছে অনেক কিছু। কথাগুলো বলার সময় আকাশের 2 চোখ লাল বর্ণ ধারণ করেছে। চোখের জল আড়াল করতে রুম থেকে বের হয়ে পাশের রুমের ব্যালকনিতে চলে গেল। সকালবেলায় আকাশ নাস্তা করে অফিসে চলে গেছে। মেঘ আর শাশুড়ি সোফায় বসে গল্প করছে। এমন সময় মেঘের ফোনে একটা কল আসে। মেঘ ওর শাশুড়ি মাকে বলে যে বাইরে একটা কাজ আছে, যেতে হবে। মেঘের শাশুড়ি খুব ভালো মনের মানুষ, উনি কোনো রকম বাধা দেয়নি। মেঘ মিলিকে মায়ের খেয়াল রাখতে বলে বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে গিয়ে দেখে আগে থেকে তার বান্ধবী তানহা ওর জন্য অপেক্ষা করছে। এরপর মেঘ চেয়ারে বসে তার কফি অর্ডার করে। তারপর মেঘ তানহাকে বলে উঠলো, তানহা বল, কেন ডেকেছিস? মেঘ, তুই কেমন আছিস? ভালো। স্যারের সাথে বিয়ে হওয়ার পর তো তোর সাথে আর যোগাযোগ হয়নি। আন্টি মারা গেলেন, তাও গিয়ে দেখতেও পারলাম না। সরি রে। দূর, তুই সরি কেন বলছিস? সব আমার কপাল রে। সত্যিই কি তুই ভালো আছিস? ভালো না থাকার কি আছে? এত বড়লোক মানুষের সাথে বিয়ে হয়েছে, ভালো না থেকে উপায় আছে? তোর কথাবার্তা এমন লাগছে কেন? মনে হয় তুই কিছু একটা আড়াল করতেছিস। ছাড় তো এসব কথা, এখন বল তুই কেন আমায় ডেকেছিস? তুই কি কিছুই জানিস না? কোন ব্যাপারে? স্যার মানে তোর স্বামী। কেন, কি হয়েছে? অফিসে তোর পদে একজনের জব দেওয়া হয়েছে। জানি, সে একজন মেয়ে। জানিস, তাহলে চুপ করে আছিস কেন? মানে? স্যার 3 মাসের জন্য রিধিকে নিয়ে আমেরিকা যাচ্ছে। তো কি হয়েছে? মেঘ, কি হয়েছে তোর? আরে উনি তোর স্বামী, তুই ওনাকে আটকাবি না? কি দরকার এসব ডিল করার? আর 3 মাসের জন্য অন্য দেশে যাওয়ার? আর ওই মেয়েটাকে এবার কেন নিয়ে যাবেন? অফিসে অন্য স্টাফরাও তো আছে। অফিসের কাজে যাবে, তুই এত ভাবছিস কেন? মেঘ, তুই তো এত বোকা না। রিধি মেয়েটা সারাক্ষণ স্যারের মাথায় চড়ে বসে থাকে। স্যার যেখানে যাবেন ওই রিধি মেয়েটা সেখানেই যাবে। তানহা, এতে এত ভাবার কি আছে? অফিসের কাজেই তো যাচ্ছে। মেঘ, বাচ্চাদের মতো বিহেভ করিস না। কেন বুঝেও না বুঝার ভান করছিস? তোর স্বামী তোকে না বলে অফিসের অন্য একটা মেয়েকে নিয়ে আমেরিকা যাবে আর তুই একা একা থাকবি? তানহা প্লিজ, এসব কথা বাদ দে। আমার এখন ভালো লাগছে না এসব কথা শুনতে, অন্য কিছু বল। ও সরি, একটা কথা বলবো মেঘ? কি কথা শুনি? তুই কি তামিমের কারণে স্যারকে দূরে সরিয়ে রাখছিস? তানহা, তামিমকে এর মাঝে টেনে আনছিস কেন? মেঘ, তুই যদি মনে করিস তামিমের জন্য স্যারকে অবহেলা করবি তাহলে জেনে রাখ তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চাচ্ছিস। এই কথাটা শুনে মেঘ একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বলতে থাকে, ভুল তো সেদিন করেছি যেদিন আকাশ আহমেদ এর বউ হয়ে এই বাড়িতে পা রেখেছে। মেঘ, তুই স্যারের জন্য আমাকে ধমক দিলি। সরি রে মেঘ, তোকে একটা কথা বলি। তুই কিন্তু ভালো করে জানিস তামিম একটা প্রতারক। আর তুই তামিমের জন্য কেন স্যারকে দূরে সরিয়ে রাখবি বল? তামিম প্রতারক না তানহা। ভালোবাসার মায়াজালে আটকে পড়েছিস তুই, তাই বুঝতে পারছিস না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তবে হ্যাঁ, যখন বুঝতে পারবি তখন যেন খুব বেশি দেরি না হয় মেঘ। তামিমকে নিয়ে তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর হ্যাঁ, উনি আমার স্বামী। ওনাকে নিয়ে আমি কি ভাববো না ভাববো সেটা আমি জানি। আর আমি এটাও জানি আমাকে কি করতে হবে। আর তো মাত্র 3 মাস, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। মানে কি সব উল্টাপাল্টা বলছিস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মেঘ উঠে দাঁড়ালো, পা বাড়ালো চলে যাওয়ার জন্য। পেছন থেকে তানহা শুধু একটা কথাই বলল, অতীতে যেই ভুলটা করেছিলিস সেই ভুলটা আর করিস না মেঘ, সব হারাবি তুই। তানহার কথা শুনে অবাক হয়ে পেছনে তাকালো মেঘ। তারপর বলতে থাকে, হারানোর মতো কিছুই নেই, যা ছিল অনেক আগে হারিয়েছি, নতুন করে কিছু হারাবে না আমার। আর হ্যাঁ, অতীতে আমি কোনো ভুল করিনি। এই কথা বলে মেঘ সামনের দিকে হাঁটতে শুরু করে। তারপর বাসায় চলে আসে। বাসায় এসে বারবার তানহার বলা কথাগুলো মনে পড়তে থাকে। ভুলে যেতে চাইলেও কানে বাজে একটা কথা, অতীতের ভুলটা করিস না মেঘ। মেঘ রুমে এসে কান্নায় ভেঙে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আমার সাথে এমনটা হচ্ছে? কেন কেন কেন? সবকিছু ভুলে গিয়ে তো ভালোই ছিলাম আমি। তাহলে কেন স্যারের চুক্তিটা মাঝখানে নিয়ে এলো? কেন এই চুক্তি দিয়ে আমার মনে তামিমের দেওয়া আঘাতগুলো ফিরিয়ে দিল? কেন কেন কেন? মেঘের কান্না যেন থামছেই না। রাতে আকাশ বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলো। মেঘ খাবার খেতে ডাকতে এসে দেখে আকাশ ব্যাগ গোছাচ্ছে।
ব্যাগ গোছাতে দেখে মেঘ বলে উঠলো, আমি হেল্প করব? না, আমি নিজেই করে নিব। আচ্ছা ঠিক আছে, মা অপেক্ষা করছে খাবার টেবিলে। তুমি যাও, আমি আসছি। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই আকাশ ডাকলো। মেঘ শোনো। জি বলেন। কোথায় যাচ্ছি, ব্যাগ কেন গোছাচ্ছি জিজ্ঞেস করবে না? কারো পার্সোনাল ব্যাপারে কোনো কিছু জানার তেমন ইচ্ছে বা আগ্রহ আমার নেই। কিন্তু তুমি তো আমার। আমি তো আপনার চুক্তির বউ, তাই আমার মনে হয় না কোনো কিছু জানার অধিকার আমি রাখি। 1 বছর তো চলেই যাচ্ছে, হাতে গোনা তো আর 3 মাস 15 দিন। তারপর আপনার এই এগ্রিমেন্ট থেকে আমি মুক্ত। মেঘ কথাটা বলে চলে গেল। আকাশের মনে ছিল না আর মাত্র 3 মাস 15 দিন তার হাতে। এর মাঝে 3 মাস আকাশ আমেরিকাতে থাকবে। ইচ্ছে করছে ডিলটা ক্যান্সেল করে দিতে, কিন্তু সেই চান্স এখন আর নেই। আগে সবকিছু ফাইনাল হয়ে গেছে। আকাশ বসে বসে এসব ভাবছে। হঠাৎ করে রিধির কল আসলো। আকাশ কলটা রিসিভ করে বলল, হ্যাঁ রিধি বলো। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কি জন্য কল দিছো সেটা বলো। স্যার আমরা কালকে সকালেই এয়ারপোর্ট যাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে পিক করতে পারবেন? তুমি নিজেই এয়ারপোর্ট চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। একই জায়গায় যখন যাচ্ছি তখন একসাথে গেলেই বা কি দোষ? ওকে ফাইনাল একসাথে যাব। এই কথা বলে কলটা কেটে দিল। আর আকাশ রাগে গজগজ করতে লাগলো। কি জন্য যে ওকে জবাব দিতে গেল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই মেয়ে সারাক্ষণ মাথার কাছে ছাড় পোকার মতো ঘুরে বেড়ায়। খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? হাত থেকে মোবাইল বিছানায় ছুঁড়ে মেরে নিচে চলে গেল খাবার খেতে। খাবার টেবিলে বসে তার মামুনিকে বলল, মামুনি কালকে সকালের ফ্লাইটে আমেরিকা যেতে হচ্ছে 3 মাসের জন্য। একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। 3 মাস অনেকটা লম্বা সময় হয়ে গেল না? কিছু করার নেই মামুনি, সাইন করে ফেলেছি, যেতেই হবে। এক কাজ কর, বৌমাকে নিয়ে সাথে যা। বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, সারাদিন বাসায় একা একা থাকে। না মা, আমি এখানেই ভালো আছি। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তাই আমি চলে গেলে আপনার দেখাশোনা করবে কে শুনি? সে কি রে মা, তাই বলে তুই যাবি না? না মা, আমি যাব না। কারো যাওয়া লাগবে না, রিধি আছে আমার সাথে, আমি সব সামনে নিব। খুব জোরে কথাটা বলে আকাশ খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল। আকাশের মা পেছন থেকে ডাকলেও তার ডাকে কোনো সাড়া দিল না। মেঘ খুব সকালে ঘুম থেকে তারপর নাস্তা বানাতে চলে গেল, কারণ আজ আকাশ চলে যাবে। তাই সকাল 8টার দিকে আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবে। তখনই পেছন ফিরে একবার তাকালো। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘকে ডাক দিবে ভেবে থেমে গেল, তারপর কিছু না বলেই বের হয়ে গেল। আকাশ ভাবছে হয়তো মেঘের মনে তার জন্য বিন্দুমাত্র অনুভূতির জন্ম হয়নি, তাই মেঘ দূরে দূরে থাকছে। অন্যদিকে মেঘ ওখানে দাঁড়িয়ে আছে। আকাশ যখন গাড়িতে উঠছিল তখন আবার উপরে তাকালো। আকাশকে নিচে দেখে ঘোর কাটে আর বলতে থাকে, এ কি, উনি তো চলে যাচ্ছেন, আমাকে একবারের জন্য ডাকলেন না কেন? এরপর আকাশ গাড়িতে উঠে পড়লো আর গাড়িটা আপন মনে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে মেঘের মন ঘরে ঠিকছে না, বারবার মাথায় তানহার কথাগুলো বাজছে। তানহার কথার মাঝে কেমন যেন রহস্যের ছাপ ছিল। মেঘ সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কি লুকাচ্ছে তানহা সেটাই বুঝতে পারছে না মেঘ। আকাশ আমেরিকা পৌঁছে তার মাকে জানিয়ে দেয়। মেঘ আকাশের এমন আচরণে একটু কষ্টও পেলেও পরক্ষণে মেঘ তো আকাশের চুক্তির বউ, সেটাই মনে পড়ে গেল। তাহলে কেনই বা তার কাছে কল করবে? সে তো কিছুই না আকাশের। এসব ভাবতে ভাবতে মেঘের মনটা খারাপ হয়ে গেল। মেঘ আকাশকে নিয়ে ভাবতে গেলেই মনে পড়ে যায় আর তো মাত্র কয়েক মাস, তারপরে তো সব শেষ। কি দরকার এসব? কেনই বা মায়ার বাঁধনে জড়াবে? কিছুদিন পর তো আলাদা হয়ে যাবেই, তাহলে আর এত ভাববে কেন? এদিকে আকাশ চলে যাওয়ার সপ্তাহখানেক পর মেঘ আর তার শাশুড়ি বসে বেশ ভালোই আড্ডা দিচ্ছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেল। আওয়াজ পেয়ে মেঘ দরজার দিকে এগিয়ে গেল আর ভাবতে থাকে এই সময় কে আসতে পারে? কারো তো আসার কথা না, তাহলে কে এলো এই সন্ধ্যাবেলায়? মেঘ দরজাটা খুলে সামনের দিকে তাকিয়ে তানহাকে দেখে একটু মুচকি হাসি দিল, তারপর ওকে ভেতরে নিয়ে বসালো আর বলতে লাগলো, আজ হঠাৎ কি মনে করে? কেন, আমি কি আসতে পারি না? এই কথা এত পেঁচাচ্ছিস কেন? দেখেন না আন্টি, আপনার বৌমা কত শয়তান। বিয়ের পর তো নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলেই গেছে, একবার খোঁজখবর নিয়েও দেখেনি বেঁচে আছে নাকি মরে গেছি। আর এখন আমি দেখতে আসছি, তাও বললো আজ হঠাৎ কি মনে করে? হ্যাঁ তাই তো বৌমা, তুমি ওর খোঁজ খবর নাওনি, এটা কি সত্যি? ওর স্যাটাস করবেন না তো মা, গত সপ্তাহে আমরা দেখা করলাম আর শাকচুনিটা সেটা চেপে যাচ্ছে। বেশি বকবক করিস না, আমার জন্য চা নিয়ে আয়। চা খেতে খেতে এই সন্ধ্যাবেলায় একটা আড্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি গিয়ে চা নিয়ে আসো, আমি ওর সাথে বসে গল্প করি। মেঘ চলে যাওয়ার পর মেঘের শাশুড়ি আর তানহা বসে বসে গল্প করতে লাগলো। আপনার শরীর এখন কেমন আছে আন্টি? এই তো আছি রে মা, তোর কি খবর? ভালো আছে আন্টি। স্যার কেমন আছে? কাজ নিয়ে অনেক ব্যস্ত, কল করার সময় পায় না, মাঝে মাঝে কল করে খবর নেয়। আন্টি মেঘ কি এখনো কিছু জানতে পারেনি?
মেঘ এখনো ওর সাথে স্বাভাবিক হতে পারেনি। তানহা ওরা দুজন যে আলাদা থাকে সেটা আমি জানি। আমি মেঘকে বলেছি আকাশের কাছ থেকে সব জেনে নিতে, কিন্তু মেয়েটা কেন জানি এক পা সামনে গিয়ে 2 পা পিছিয়ে পড়ে। আপনি নিজেই তো বলে দিতে পারতেন। আমি চাই মেঘ নিজে থেকে বুঝে নিক আকাশ ওর স্বামী। আকাশের ব্যাপারে কথা বলার অধিকার ওর আছে, কিন্তু কেন জানি মেয়েটা স্বাভাবিক হতে পারছে না, সেটাই মাথায় ঢুকছে না। সেদিন আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ইচ্ছে করলে মেঘ স্যারকে আমেরিকা যাওয়া থেকে আটকাতে পারত। আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি? আর কথা হলো কই? চাইলাম একটু আন্টির সাথে সুখ দুঃখের কথা ভাগাভাগি করতাম, তার মাঝে তুই এসে জল ঢেলে দিলি। গরম চা ঢেলে দেবো বলে দিলাম, কিন্তু তুই মায়ের সাথে কথা বলবি, আমি জল ঢালবো কেন? আমি তোকে মানা করছি তুই মায়ের সাথে আড্ডা দিস না। 1 নাম্বার শয়তান মেয়ে। থামবি তোরা? কোথায় বান্ধবীকে নিয়ে গল্প করবি, তা নয় ঝগড়া করে যাচ্ছিস। মেঘ একটু হেসে তানহার পাশে বসে 3 জন মিলে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটালো। তারপর রাতের খাবার খেয়ে তানহা চলে গেল। মেঘ অনেক জোর করলো তানহাকে রাখার জন্য, কিন্তু তানহা কাজের অজুহাত দেখিয়ে চলে গেল। দেখতে দেখতে দীর্ঘ 2 মাস কেটে গেছে। 2 মাস পর আজ আকাশ দেশে ফিরছে। মনের ভেতর অজানার প্রশ্ন, মেঘ আকাশকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। আকাশ আমেরিকা 3 মাসের জন্য গেলেও মেঘকে এতটা মিস করছিল যে 3 মাসের কাজ 15 দিন আগে কমপ্লিট করে দেশে ফিরছে। মেঘকে চমকে দেবে বলে বাসার কাউকে জানায়নি। এদিকে আকাশ ভাবছে মেঘকে সারপ্রাইজ দেবে, অন্যদিকে আকাশ নিজেও জানে না তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আকাশ বাসায় আসার জন্য এয়ারপোর্ট থেকে সোজা বাসায় আসার জন্য গাড়ি রিজার্ভ করলো। আকাশ ইচ্ছে করলে বাসা থেকে ড্রাইভারকে দিয়ে গাড়িটা আনিয়ে নিতে পারতো, কিন্তু এতে সারপ্রাইজ দেওয়া হবে না। আকাশ বাসায় এসে কলিং বেল চাপ দেয়। মেঘ তখন রান্নাঘরে রান্না করছিল। মেঘ বিড়বিড় করে দরজাটা খুলে অবাক হয়ে গেল। আকাশ আসবে তাও এইভাবে ভাবনারও বাইরে ছিল। অনেকক্ষণ ধরে মেঘ আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের ডাকে ঘোর কাটে মেঘের। কি ব্যাপার, ভিতরে যেতে দিবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? এমনিতেই জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। মেঘের চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো আকাশ। এরপর মেঘ বলল, আপনি আজ কেন খুশি হওনি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করেছিল, তাই চলে এলাম। কি বললেন? বললাম যে কাল রাতে ডিলটা ফাইনাল হয়ে গেছে, তাই চলে আসলাম। ওখানে যে কাজের জন্য যাওয়া সেটা শেষ করে বসে থেকে কি করবো বলো? মেঘ অবাক হয়ে আকাশের ব্যবহার দেখছে। এর আগে আকাশ মেঘের সাথে যতবার কথা বলেছে সবসময় রাগি রাগি ভাবে থাকতো। আজ কি এমন হলো যে এত ভালো বিহেভ করছে? মেঘ এসব ভাবছে। আকাশ তখন বলে উঠলো, কি হলো, ভাবনাতে থাকবে নাকি দরজা থেকে সরে দাঁড়াবে? ও হ্যাঁ আসুন। এরপর আকাশ ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, মামনি কোথায়? ওনার রুমে। আচ্ছা। আকাশ তার মায়ের রুমের সামনে গিয়ে দরজা টোকা দেয় আর বলতে থাকে, মামনি দরজা খুলো, আমি আকাশ। একটু পর দরজা খোলার আওয়াজ। আকাশ ভেতরে যাবে তখনই চোখ যায় তার মায়ের দিকে। তারপর চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে আকাশের। নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না যে এটা তার মা। এক ছোটে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আকাশের এমন কান্না দেখে তার মা বলে উঠলো, পাগল ছেলে, কান্না করছিস কেন? মামনি এটা কিভাবে সম্ভব হলো? আকাশ কান্না করতে করতে তার মায়ের পায়ের দিকে ইশারা করলো। আকাশের কান্নার কারণ হচ্ছে সে তার মাকে প্রায় 3 বছর পর দাঁড়িয়ে থাকতে দেখছে। মাকে অবস্থায় দেখে আকাশ যে কতটা খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না। এবার আকাশ তার মাকে বলে উঠলো, মামনি তুমি ভালো হয়ে গেছো? ইয়াহু, আমার মামনি আবার হাঁটাচলা করে। আকাশ তার মাকে ধরে চারদিকে ঘুরছে আর চিৎকার করে কথাটা বলছে। এরপর মা বলে উঠলো, আকাশ পড়ে যাব, থাম এবার। মামনি তোমার পা ঠিক হলো কবে? এটার জন্য ক্রেডিট মেঘের। মেঘ কিভাবে তোমার পা? পুরোটা বলতে না দিয়ে, সেটা পরে বলছি, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। ওকে, আমি এক্ষুনি আসছি। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এর মাঝে মেঘ আকাশের জন্য শরবতের গ্লাস নিয়ে আসলো। এসে শরবতের গ্লাস রাখলো। যেই চলে যাবে ঠিক তখনই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলো, থ্যাংক ইউ মেঘ। কিসের জন্য? মামনিকে সুস্থ করে তোলার জন্য। ও মাকে সুস্থ করার জন্য থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাইছেন? আসলে ঠিক সেটা নয় মেঘ। আমার বোঝা হয়ে গেছে। মেয়ে মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করেছে আর আপনি সেটাকে অন্যভাবে নিলেন। মেঘ, এটা আমি কখন বললাম? আমি শুধু বলতে চেয়েছি হাজার চেষ্টা করেও আমি মামনিকে সুস্থ করতে পারিনি, আর তুমি মামনিকে 3 মাসের মধ্যে সুস্থ করে তুললে। আর বোঝাতে হবে না, শরবত খেয়ে নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি মেঘ, আমি ওভাবে বলিনি। মেঘ আর কিছু না বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ খাবার খেতে নিচে যায়। খাবার টেবিলে বসলো। তার মা নিচ থেকে বলতে থাকে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমার জন্য অনেক কষ্ট করেছে। দিনের পর দিন আমার সেবা করেছে। প্রতিদিন 2 বার করে পায়ে মালিশ করত, টাইম মতো
ওষুধ খাইয়ে দিত, মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিত। প্রতিদিন ভোর 5টায় আর সন্ধ্যার আগে দুবার করে পার্কে নিয়ে যেত, হাতে হাত রেখে হাঁটতে শেখাতো। একটা সময় পায়ের টানগুলো হালকা কমতে থাকে, ডাক্তার ট্রিটমেন্টও এর সাথে ছিল। এইভাবে ধীরে ধীরে পায়ের ফুলাগুলো কমতে থাকে। একদিন তো হুইল চেয়ার থেকে পড়ে গেছিলাম। মেঘ যখনই আমাকে তুলতে যাবে তার আগেই আমি নিজে নিজে ওঠার চেষ্টা করি। এরপর থেকে একটু একটু করে হাঁটতাম, আর এখন সম্পূর্ণ সুস্থ। সবই আমার এই মায়ের জন্য। মেঘকে উদ্দেশ্য করে কথাটা বলল। মেঘ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। আকাশ মেঘের দিকে একবার তাকায়, আবার মায়ের দিকে তাকায়। আকাশের তাকানো দেখে মেঘ মাথা নিচু করে ফেলল। এরপর আকাশের মা বলতে থাকেন, মেঘ না থাকলে আজ আমি হাঁটতেই পারতাম না। মা কি সব ফালতু কথা বলছেন? আপনার হাঁটার পেছনে আপনার মনের জোরটাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি তো শুধু আপনার লাঠি হিসেবে কাজ করেছি। আপনার মনে আবারও স্বাভাবিক হওয়া ইচ্ছা শক্তি ছিল, তাই আপনি শতবার পড়ে যাওয়ার পরেও হার মানেননি, আর তার ফল হিসেবে আজ আপনি হাঁটা চলা করতে পারছেন। তোর সাথে কথায় পারবো না, এখানে এসে বস। আজ আমি তোকে নিজে হাতে খাইয়ে দিব। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। মায়ের কথা অমান্য করে? আয় এখানে। সরি মা, আর এমনটা হবে না। এরপর মেঘ মায়ের চেয়ারের পাশে বসলো। মিলি এসে কি লাগবে না লাগবে দেখে গেল। আকাশের মা ভাত মেখে মেঘের মুখের সামনে তুলে ধরলেন। মেঘ এমন ভাবে তাকিয়ে আছে যেন বিশ্বাসই করতে পারছে না। আজ অনেকদিন পর মেঘ তার মায়ের হাতে খাবার খাচ্ছে। সেই খুশিতে মেঘের চোখের কোণে অশ্রু ধরা দিল। মেঘের চোখে পানি দেখে মামনি জিজ্ঞেস করলো, কি রে মা, কান্না করছিস কেন? মায়ের কথা শুনে আকাশ চোখ তুলে তাকিয়ে দেখলো মেঘ সত্যি কান্না করছে। আকাশ বুঝতে পারলো না মেঘ হঠাৎ করে কেন কান্না করছে। আকাশ বুঝতে পারলো না মেঘের কান্নার রহস্য কি। মেঘ কান্না করেই যাচ্ছে, থামার কোনো নিশানা নেই। মেঘের এমন কান্না দেখে মামনি বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কান্না করে? মা, অনেকদিন পর শাশুড়ি মায়ের হাতে খাবার খাচ্ছে, যেন মনে হচ্ছে খুব আদর করে মেঘের মা মেঘকে খাইয়ে দিচ্ছেন। মেঘের কান্না থামছেই না। মামনি এবার মেঘের চোখের পানি মুছে দিয়ে বলল, ভাতের প্লেটে চোখের জল ফেলতে নেই মা, নে হা কর আর কান্না করিস না। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। আকাশও তার মা বসে গল্প। হুট করে আকাশের মা বলে উঠলো, আকাশ, কালকের তারিখটা তোর মনে আছে? কালকের তারিখ? আকাশ একটু ভাবনায় পড়ে গেল। কালকে কি সেটা নিয়ে কিছুক্ষণ পরে যখন মনে পড়লো কালকে কি, তখনই আকাশ তার মায়ের দিকে এক পলক তাকালো। মুহূর্তে ভয়ানক দিনটার কথা মনে পড়ে গেল। সাথে সাথে সে তার মায়ের পাশ থেকে উঠে সোজা ছাদে চলে গেল। আর এক মুহূর্ত মায়ের পাশে থাকলে নিজেকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আর আকাশের মাও পারবে না নিজেকে সামলাতে। আকাশ চলে যাওয়ার সাথে সাথে মেঘ তার শাশুড়ির কাছে গিয়ে বসে আর জিজ্ঞেস করে, মা কালকে কি আছে, আর উনি এভাবে চলে গেলেন কেন? মেঘের শাশুড়ি কান্না করছে আর কোনো কথা বলছে না। মেঘের শাশুড়ির কান্না দেখে মেঘ বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? জানতে চাস কালকের দিনে কি হয়েছে? কি হয়েছে? কালকে আকাশের বাবার মৃত্যুবার্ষিকী। কত বছর হয়েছে? কাল 3 বছর পূর্ণ হয়েছে। ও, মা বাবা মারা গেছেন কিভাবে? ওনার কি কোনো রোগ ছিল? না রে মা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে দিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি হাঁটাচলা করতে পারতাম না, আর আকাশ ওই দিনের পর থেকে নিজেকে প্রতিটা মুহূর্ত অপরাধী ভাবছে। অ্যাক্সিডেন্টে উনি নিজেকে অপরাধী কেন ভাববে? এটা হয়তো আল্লাহর ইচ্ছা। কেন উনি নিজেকে কষ্ট দিচ্ছেন? কালকের দিন থেকে উনি হাসবে। ওনাকে যে আগের মতো হতেই হবে। তুই পারবি তো মা? আমাকে পারতেই হবে। না, আমি একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। চিন্তা করবেন না, সন্ধ্যা হওয়ার আগে আমি চলে আসব। ঠিক আছে মা, তবে যেখানে যাবি সাবধানে, কেমন? এরপর মেঘ নিজের পার্সে কিছু টাকা নিয়ে বের হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছু সময় আগে মেঘ বাসায় ফিরে আসে। রুমে গিয়ে দেখে আকাশ রুমে নেই, তাই মিলিকে জিজ্ঞেস করলো, মিলি, তোর ভাইজানকে দেখেছিস? ভাইজান তো সেই দুপুরের পর থেকে ছাদে, এখনো নিচে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। মেঘ দ্রুত ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে মেঘ অনেকক্ষণ ধরে আকাশের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আকাশের এক মুহূর্তের জন্য অনুভব হয়নি তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর মেঘ নিচ থেকে আকাশের ঘাড়ে হাত দিয়ে বলতে শুরু করলো, এখানে দাঁড়িয়ে থাকবেন। আকাশ পেছন ফিরে মেঘকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে। পাগলের মতো কান্না করছে আর বলছে, বিশেষ করে মেঘ, আমি বাপিকে মারিনি। কিভাবে যেন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার জন্য। আমার মামনি 3 বছর নিজের পায়ে হাঁটতে পারিনি। আমার জন্য মামনির গায়ে সাদা শাড়ি জড়াতে হলো। আমি অনেক চেষ্টা করেছি বাপিকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারিনি।
প্লিজ একটু শান্ত হন। জানো, ভাবি মারা যাওয়ার কিছুদিন পর জানতে পারলাম কেউ একজন আমাকে মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করিয়ে রাখে, আর বাপি সেটা জেনে যায়। আমাকে বাঁচাতে গিয়ে সেদিন বাপি নিজেকে শেষ করে দিল। বাপির মৃত্যুর জন্য আমি দায়ী মেঘ, আমি দায়ী। প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? দেখুন, কেউ যদি আপনার ক্ষতি করত, আপনাকে মেরে ফেলতে চায়, আর সেটা আপনার বাবা জেনেও কিভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনার বাবার সবকিছু তো আপনার জন্য। সে আপনাকে যদি উনি সুখ দিতে না পারেন, তাহলে উনি নিজেকে খুব অপরাধী মনে করবেন। আর শুনুন, আজ থেকে নিজেকে করবেন না, কোনো দোষ দিবেন না, কারণ আপনি নিজে খুব ভালো করে জানেন আপনি দোষী নন। শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আর আপনি এটা জানার চেষ্টা করেন কে আপনাকে সেদিন মারতে চেয়েছিল। কিভাবে জানবো আমি? আমার মন বলছে মা কিছু একটা আড়াল করছে। উনি পারবেন আপনাকে আসল অপরাধীর কথা বলতে, যদি উনি জেনে থাকেন তাহলে। হতে পারে, এই জন্যই মামনি বারবার অফিসের বিষয় নিয়ে চিন্তায় থাকেন। আমি কত বুঝাই, আমি সবকিছু ঠিকঠাক মতো দেখাশোনা করছি, তবু কি যেন চিন্তা করে। তাহলে কালকে থেকে আমরা খুঁজবো কে এর পেছনে আছে। তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ, কেন থাকবো না। এখানে আমাদের চুক্তির 1 বছর পূর্ণ হয়নি যে মাঝপথে আপনাকে ছেড়ে চলে যাব। যতদিন চুক্তির মেয়াদ আছে ততদিন আমি আপনার সাথেই থাকবো। ও, চুক্তি শেষ হলে চলে যাবে? যেতে তো আমাকে হবেই, কারণ এই চুক্তিটা যে শুধুমাত্র 1 বছরের জন্যই ছিল। মেঘ মনে মনে বলতে থাকে, এই চুক্তি কেন দেওয়া 1 বছর? কেন? যদি আমার মৃত্যুর পর আরো কোনো জন্ম থাকে, সেই জন্মেও আমি আপনাকে ছেড়ে যাব না। জানি না এই চুক্তিতে কি আছে, কেন এই চুক্তি, কি কারণ আছে, তার শুধু সময়ের অপেক্ষা। আমি অতীতের ভুলটা আর করতে চাই না। আমি আর হারাতে পারবো না কিছু, কারণ আমার সেই শক্তি নেই। তবে ভালোই হয়েছে, অতীতের যদি ভুলটা না করতাম তাহলে চোখ খুলতো না, জানতেও পারতাম না আর বুঝতেও পারতাম না আসল ভালোবাসাটা কি। আকাশ দরজা খুলে রুমে ঢুকে চারদিকে তাকে মেঘ বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। মেঘ আকাশের চিৎকার শুনে তাড়াতাড়ি করে আকাশের রুমে আসে। আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে, এসব কি মেঘ? আকাশ রুমের ভেতরটা দেখিয়ে কথাটা বলল। মেঘ পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারদিকে মোমবাতি নিভু নিভু আলো, পুরো রুমটা সৌন্দর্য যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু মোমবাতি নয়, সামনে ছোট টেবিলে ছোট একটা কেক, আর তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার আকাশ। এগুলো দেখে আকাশের মাথার রক্ত চেপে গেল। মেঘ কিছুটা ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করে বলে ওঠে, আসলে একটু পর তো আপনার জন্মদিন, তাই। কে বলেছে এসব করতে? আমি বলেছি? আমি বলেছি আমার জন্মদিনে আমাকে উইশ করো, আমি বলেছি আমার জন্মদিনে পার্টি করো, আমি বলেছি আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দাও। আকাশ ধমক দিয়ে কথাগুলো বলল। মেঘ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, ভয় কিছু বলার সাহস পাচ্ছে না। আকাশ মেঘকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো, এমন ভাবে হাত দুটি চেপে ধরেছে মেঘ ব্যথার চিৎকার দিয়ে উঠল। মেঘ ব্যথা পাচ্ছে দেখে আকাশ মেঘের হাত ছেড়ে দেয় আর বলতে থাকে, কেন এসব করছো? একবার আমাকে বলতে পারতে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এইভাবে রিয়াক্ট করবেন। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি শুনবো আমি? আমার কোনো কিছু শোনার ইচ্ছা নেই, আমাকে একা থাকতে দাও। দূর, একা থাকবেন বলে কি আমি এত কিছু করলাম? তাহলে কি বললেন আপনি, আর এখন কি বলছেন? তখন ভাবনার বাইরে ছিল তুমি আমার জন্মদিনে এমন কিছু করবে। তাই নাকি? আচ্ছা বাদ দিন, এখন আসুন কেক কাটবেন। এই কথা বলে মেঘ আকাশের হাত ধরে টানতে টানতে কেকের সামনে নিয়ে দাঁড় করে। ঠিক তখনই আকাশ বলে উঠলো, কেন এমন করছো মেঘ? এই দিনটা আমি ভুলে যেতে চাই, তুমি কেন বোঝো না? মেঘ আলতো করে আকাশের গালে এক হাত রাখলো, অন্য হাতে আকাশের এক হাত ধরে আছে আর বলতে শুরু করলো, আপনি তো কোনো রকম অন্যায় করেননি, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আপনি যখন জেনে গেছেন বাবার মৃত্যুর পেছনে কেউ জড়িত, তখন থেকে খুঁজে বের করা আমার দায়িত্ব, আর আজ থেকে আপনার মুখে হাসি ফোটানো আমার দায়িত্ব। 1 মাসের জন্য হোক না 1 মাস, তাতে কি? এই 1 মাসকেই আমি কাজে লাগাবো। কি করবে এই 1 মাসে যে আমি 3 বছরও পারিনি? উফ, সেটা আমি দেখবো। আসেন তো, আগে কেক কাটবেন। আমি মাকে কথা দিয়েছি, আমার কথা আমাকে রাখতে দিন প্লিজ। মেঘের কথায় আকাশের কিছু না বলে ছুরি হাতে নিয়ে কেক কাটলো, আর মেঘ হাততালি দিয়ে আকাশকে বিশ করতে থাকে। অন্যদিকে আকাশের মা দরজার পাশ থেকে এসব দেখে মুখে একটা তৃপ্তি হাসি রুমে চলে যায়। তারপর মেঘ আর আকাশ অনেকক্ষণ গল্প করলো। সেদিনের পর থেকে আকাশ অনেকটা বদলে গেছে, আগের মতো হাসে, আনন্দ নিয়ে মেতে থাকে। কিন্তু একটা চিন্তা, আর মাত্র কয়েকটা দিন এরপরই মেঘ চলে যাবে। তাহলে আকাশকে ব্যর্থ হলো মেঘকে তার ভালোবাসা বোঝাতে? হয়তো আকাশ ব্যর্থ হলো, নয়তো না। তাহলে কি পারবে না আকাশ মেঘকে আটকাতে, তার জীবন সঙ্গী হিসেবে বাকি পথ সাথী করে চলতে? অন্যদিকে মেঘ একটু একটু করে জানার চেষ্টা করছে কে মারার প্ল্যান করতে পারে আকাশকে, কে ওর এত বড় ক্ষতি করতে চায়। ধীরে ধীরে মেঘ সব রহস্য জানতে পারলো।
মেঘ যখন জানতে পারলো এর পেছনে কার হাত আছে, তখন সে বিশ্বাসই করতে পারলো না যে মেঘের সামনে এমন কিছু আসবে আর মেঘকে বিপদের দিকে ঠেলে দেবে। আজ মেঘ আর আকাশের বিয়ের 1 বছর পূর্ণ হবে। একদিকে আকাশ ভাবছে মেঘকে কিভাবে ডিভোর্সের কথা বলবে, অন্যদিকে মেঘ চাইছে আজ এমন কিছু হোক যেন আকাশ মেঘকে কোনোভাবেই না ছাড়ে। পরের দিন সকালবেলায় মেঘ কাউকে কোনো কিছু না বলে বের হয়ে গেল। সারাদিন পার হয়ে যাচ্ছে, মেঘের বাসা ফেরার কোনো নাম নেই। আকাশ বারবার মেঘে ফোনে কল দিচ্ছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে, কারণ মেঘের মোবাইল নাম্বার বন্ধ দেখাচ্ছে। আকাশ পাগলের মতো হয়ে যাচ্ছে, ভেবে শেষমেশ মেঘকে চলে যাবে আকাশকে ছেড়ে। আকাশ আর ওর মা ভাবছে পুলিশকে রিপোর্ট করবে। এর মধ্যে আকাশের মোবাইল একটা কল আসে। কলটা রিসিভ করতে একটা লোক বলল, মেঘকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি করে এই ঠিকানায় চলে আসো। একটা ঠিকানা দিয়ে কথাটা বলল। এরপর কলটা কেটে গেল। আকাশ একটু আগে আসা নাম্বারে ডায়াল করে, কিন্তু ততক্ষণে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওই ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য পা বাড়ালো আর তানহাকে কল দিয়ে মাকে সামলাতে বলল। আকাশ বিশাল একটা মাঠের মধ্যে গাড়ি থামালো এবং চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা সেই ঠিকানা কিনা। হ্যাঁ, এটা তো সেই ঠিকানা, কিন্তু মেঘ কোথায়? আকাশ চারদিকে খুঁজতে শুরু করলো। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে আকাশের চোখ দুটি বেঁধে ফেললো আর জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। একজন ওর মাথায় রিভলভার ধরে রেখেছে, আরেকজন শক্ত করে চেপে ধরেছে আর বারবার আকাশকে নড়াচড়া করতে বারণ করছে। কিছু সময় পরে একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। তারপর আকাশের মাথায় রিভলভার ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যদিও আকাশের চোখ বাঁধা, তারপরও তাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর আকাশকে একটা ঘরে নিয়ে আকাশের হাত পা বেঁধে ফেলা হয়। তারপর আকাশের চোখের বাঁধন খুলে দিলে তাকিয়ে দেখে একইভাবে মেঘকেও বেঁধে রাখা হয়েছে। আকাশ মেঘকে দেখে ওদেরকে বারবার বলতে লাগলো মেঘকে ছেড়ে দিতে। আকাশ হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। এরপর আকাশ তাদেরকে উদ্দেশ্য করে বলল, মেঘকে এখানে কেন বেঁধে রেখেছেন? কারা আপনারা? কেন এমন করছেন? কি চাই আপনাদের? কেউ কোনো কথা বলছে না। এরপর আকাশ মেঘকে বলতে শুরু করলো, মেঘ, তুমি চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমার ক্ষতি করবে না, ওরা আপনার ক্ষতি করতে চায়। আপনি কেন ওদের ফাঁদে পা দিলেন? আমার ক্ষতি কে করবে? 3 বছর আগে আপনাকে যে লোকটা মেরে ফেলার জন্য গাড়ি ব্রেক ফেল রাখে তারই রক্ত। মানে কি বলছো তুমি? কে সে যে আমাকে মেরে ফেলতে চায়? কথাটা বলার সাথে সাথে একটা আওয়াজ আসলো। ঠিক তখনই আকাশ চুপ হয়ে যায়। ভালো করে বোঝার জন্য দুজনে চুপ করে থাকে। এরপর আওয়াজটা আরো স্পষ্ট হয়। একটু একটু করে একটা লোক এসে আকাশের সামনে দাঁড়ায়, মুখে কালো মুখোশ পরা। লোকটাকে দেখে আকাশ বলল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে মেরে ফেলতে চাইছেন? আবার মেঘকেও এইভাবে শাস্তি দিচ্ছেন? এরপর লোকটা নিজের মুখ থেকে মুখোশটা খুলে নিচে ফেলে দিল। তারপর মাথাটা নিচু থেকে ধীরে ধীরে উপরে তুলতে থাকলো। তারপর বলল, দেখো তো আকাশ, আমাকে চিনতে পারো কিনা? তামিম তুমি? আমি তোমার একমাত্র শত্রু। এসব কি বলছো তামিম? আমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু? ও বন্ধুত্বের মানে বোঝে? ওর কাছে তো ইম্পর্টেন্ট টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আপনার সম্পত্তি। মানে এসব কি বলছো মেঘ? হ্যাঁ আকাশ, তোমার বউ। তোর কিসের বউ? মেঘ তো তোমার এগ্রিমেন্টের বউ। যাই হোক, ও ঠিক বলেছে, আমি তোমার সম্পত্তি চাই। তামিম, তোমাকে এর আগেও আমি অনেক টাকা দিয়েছি, সেটা কি ভুলে গেছো? না না আকাশ, তোমার এত বড় উপকারের কথা আমি ভুলবো কি করে? তুমি টাকা না দিলেও এতদিনে মেঘকে উপরে পাঠিয়ে দিতাম। তাহলে কেন আমাকে আর মেঘকে এভাবে বেঁধে রেখেছো? এটা তো হওয়ার কথা ছিল না। রাইট, এটা হওয়ার কথা ছিল না। কেন এটা হলো এইটাই তো জানতে চাও, তাই না? কি কারণে এমন অমানুষের মতো কাজ করলে তুমি? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কাহিনী। তোমার বাবা আশরাফ মাহমুদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে কাজ করতেন। আমার বাবা ইমতিয়াজ আহমেদ। তুই ম্যানেজার আঙ্কেলের ছেলে? তামিমের বাবা সেদিন আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে বাবাকে নিয়ে নিলেন। সেদিন ওদের প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই তামিম প্ল্যান করে আপনাকে চুক্তির কথা বলে। তুই কিভাবে জানলে এসব? তামিম নিজেই বলে দিয়েছে এইসব আমাকে, কিন্তু সে নিজেও জানে না সে কত বড় ভুল করলো। তামিম কোনো কাজের প্রমাণ রাখে না। সেদিন যেমন আমার বাবা কোনো প্রমাণ রাখেনি, আজ আমিও রাখবো না। তবে বাবা একটা ভুল করে ফেলেছে। বাবার প্ল্যানের কথা তোমার মা বাবা জেনে যায়। এই একটা জায়গায় বাবা ভুল করলেও আজ সব কিছু ঠিকভাবে করেছে। আর আজ বাবার ফেলে রাখা কাজটা আমি শেষ করব। তুমি শত চেষ্টা করেও কিছু করতে পারবে না। মা সব জানিয়েছেন আমাকে, আর আমি তো তোমাদের চুক্তির কথা জেনেই গেলাম। তাহলে এখন নতুন করে কি প্ল্যান করবে তুমি? জেনে গেছো, ভালো হয়েছে। এবার তোমার মতামত জানিয়ে দাও, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না আকাশ? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। তামিম এমন ভাবে প্রতারণা করবে আকাশের কল্পনারও বাইরে ছিল। কিন্তু এখন তো সব মেঘের হাত। আজ মেঘের একটা সিদ্ধান্ত সব বদলে দিতে পারে। অন্যদিকে তানহা আকাশের মাকে বাসায় সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আকাশের মা কান্নায় ভেঙে পড়ছে।
তাহলে কি এবার আকাশের বাবার মতো আকাশকেও হারিয়ে ফেলবে? এমন হাজারো প্রশ্ন বিরাজমান করছে তাদের মনে। শেষ পর্যন্ত কি হবে? আকাশ তার বাবার মতো হারিয়ে যাবে না তো? আর মেঘ তামিমকে বিয়ে করে নিবে না তো? এদিকে তামিম আকাশ চিন্তায় ভেঙে পড়ে না জানি। মেঘকে সিদ্ধান্ত নেয়, সত্যি সত্যি মেঘ ছেড়ে যাবে না তো আকাশকে? এরপর আকাশ মেঘকে বলল, কাম অন মেঘ, স্পিক আপ। তামিম প্লিজ ওনাকে ছেড়ে দাও। আরে আরে, এত দরদ জাগছে কেন? ওই বিয়েটা তো মিথ্যে। আকাশ মেঘের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি কি সম্পর্কটা মিথ্যে বলে প্রমাণিত হবে? আকাশের ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? মেঘ চুপ করে আছে কেন? কেন কিছু বলছে না? এসব কথা ভাবছে আকাশ। হুট করে তামিম বলে উঠল, মেঘ, তোমার মতামত আমি ভালো করে জানি। এই চুক্তির কথা অনুযায়ী এই 1 বছরে আকাশের প্রতি তোমার বিন্দু মাত্র অনুভূতি জাগেনি। তুমি এখনো তামিম, আমাকে ভালোবাসো। আর এগ্রিমেন্ট অনুযায়ী আজ 1 বছর শেষ, তাই আজ তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর তুমি আমাকে বিয়ে করবে। নিজেকে খুব চালাক ভাবিস তাই না তামিম? তো সব ভাবনা সত্যি হয়ে যাবে, তুমি যা বলবে তাই হবে। এগ্রিমেন্ট তো এটাই ছিল, একটা চুক্তির মাধ্যমে আকাশ চৌধুরীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো কাশফে হাসান মেঘ। এই 1 বছরে যদি মেঘের মনে আকাশের জন্য অনুভূতি না জন্মায়, তাহলে মেঘ সারা জীবনের জন্য আকাশের কাছ থেকে আলাদা হয়ে যাবে। আর এই চুক্তির কথা মতো আকাশের সাথে মেঘের ডিভোর্সের পরে তামিমের সাথে মেঘ আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আকাশ চোখ দুটি বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। এরপর তামিম বলে উঠল, মেঘ, আর চুপ করে থেকে দেরি করো না প্লিজ। এবার তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। যদি তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি আকাশকে মুক্তি দেব। মেঘ, দেরি করো না, এখন অনেক কাজ বাকি আছে। প্লিজ তাড়াতাড়ি করো। তুমি বলো মেঘ, প্লিজ বলো। এই কথা বলার সাথে সাথে খুব জোরে একটা শব্দ হয়। তামিম কোনো কিছু বোঝার আগে পুলিশ এসে তামিমের মাথায় রিভলভার ধরল। আকাশ সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এই কাকে দেখছে সে? এটা কি করে সম্ভব? এদিকে পুলিশ তামিমকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার তামিম আহমেদ। মেঘ পুলিশের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। আর আকাশ অবাক হয়ে পুলিশের দিকে তাকালো আর ভাবতে থাকে পুলিশ এখানে আসলো কিভাবে? সে তো কাউকে কল করেনি, তাহলে এরা জানলো কি করে? এর মাঝে আরো একজন পুলিশ এসে ভেতরে ঢুকে আর তামিমকে উদ্দেশ্য করে বলে, এইবার শ্বশুর বাড়ি চলো মিস্টার তামিম, অনেক ক্ষতি করেছো তুমি এদের, এবার বাকি জীবন জেলে বসে কাটিয়ে দিবে, চলো। রিধি তুমি? হ্যাঁ স্যার, আমি এখানকার থানার একজন কর্তব্যরত পুলিশ অফিসার। রিধি তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আগে বাঁধনটা খুলে দিতে বলো এদের। আর কতক্ষণ এইভাবে থাকবো? হ্যাঁ মেঘ। এরপর রিধিও ওর সাথে আসা পুলিশ কনস্টেবলকে মেঘ ও আকাশের বাঁধন খুলে দিতে বলে। এর মাঝে তামিম বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না, আমি তোমাদের দেখে নিব। আরে দূর, তুমি কি দেখবে সেটা আমার জানা আছে। জেলে নিয়ে গেলে বুঝতে কত ধানে কত চাল। রিধি একজন কনস্টেবলকে ডেকে তামিমের হাতে হাত করা লাগাতে বলল। তারপর তামিমের সব চেলাতে ধরে নিয়ে গেল। এরই মধ্যে মেঘ বলে উঠল, থ্যাংক ইউ রিধি, তুমি না থাকলে আজ এখান থেকে বেঁচে ফিরতাম না। রিধি, আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। তোমরা একে অপরকে চিনো কিভাবে? ওয়েট স্যার, আগে তামিমের ব্যবস্থা করে নেই, বিকেলে আমি আপনাদের বাসায় যাব। থ্যাংক ইউ রিধি। ইটস মাই প্লেজার। আর হ্যাঁ, আমাদের সাথে তোমরাও আসো, বাসায় পৌঁছে দেবো। রিধি ওদের সবাইকে ধরে নিয়ে গাড়িতে বসালো। মেঘ তখন মগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেঘের এমন অবস্থা দেখে আকাশ বলল, দাঁড়িয়ে আছো কেন, বাসায় যাবে না? মেঘ মগ্ন অবস্থায় দাঁড়িয়ে রইল, কোনো সারা শব্দ। আকাশ আবার বলল, মেঘ, কিছু বলছি তোমায়, কি ভাবছো এত? কই কিছু না। তুমি ভয় পাচ্ছ কেন? নাও ইউ আর অলমোস্ট সেফ। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে কেন? এসে দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে না? চলো আমরা আসছি। রিধি গিয়ে গাড়িতে উঠে বসলো। আকাশ মেঘের হাত ধরে গাড়িতে উঠালো, তারপর নিজেও উঠে বসলো। ওদের জন্য আলাদা একটা গাড়ি আনা হয়েছে। গাড়িতে উঠে মেঘ কোনো কথা বলছে না, কি যেন ভেবেই যাচ্ছে। হ্যাঁ, মেঘ নিশ্চয়ই এটাই ভাবছে আর একটু পরে আকাশ আর মেঘ আলাদা হয়ে যাবে। ভাবতে মেঘের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে আকাশের ভেতরেও একটা ভাবনা বিরাজমান করছে। আকাশের মনে যে ঝড়টা যাচ্ছে সে একই ঝড় মেঘের হৃদয়ে বইছে। দুজনেই একটা বিষয় নিয়ে চিন্তা করছে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলো। রিধি ওদেরকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে থানার দিকে চলে গেল। এদিকে আকাশ আর মেঘ বাসায় ঢুকতে আকাশের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি সারাদিন? জানিস কত টেনশনে ছিলাম। এইভাবে কোনো কিছু না বলে কেউ বাসা থেকে বের হয়, আর যদি কখনো এমন করিস তাহলে মায়ের হাতে মায়ের খাবি। মা শুনুন, আপনার হাতে মায়ের খাওয়ার জন্য এমন ভুল আমি বারবার করতে রাজি। কি তুমি আবারও ওই গুন্ডাদের কাছে যেতে চাও? দেখলে তো কি হলো। কিছুই হতো না, আপনি কেন তাদের ফাঁদে পা দিতে গেলেন? মেঘ, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলতো। পাগল নাকি? তামিম মারবে আমাকে? এর আগে তো ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মানে কিভাবে?
আজ তামিম আমাকে ধরে নিয়ে গেল কিভাবে? গুন্ডা পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, তাই তো এটাই ভাবছেন তো, তাই না? আরে তামিমের এত বড় সাহস নেই আমার কিছু করার। একটা সময়ও তো আমাকে ভালোবাসতো। তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? সবটাই প্ল্যান ছিল, নিজে থেকে ওর কাছে ধরা দিলাম যাতে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। প্ল্যান মানে? এরই মধ্যে বাসায় রিধি চলে আসলো আর এসে আকাশকে বলল, হ্যাঁ স্যার, প্ল্যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বুঝিয়ে বলছি। রীতি তুমি বলো। বলছি। তামিমের বাবা আপনার বাবা কোম্পানি দখল করার জন্য, আপনার বাবা সব সম্পত্তি দখল করার জন্য আপনার বাবা ম্যানেজারকে চুরি দেয় কোম্পানি থেকে বরখাস্ত করেন। আর সেজন্য তামিম ও তার বাবা আপনাকে মারার প্ল্যান করেছেন। সেদিন মারতে পারেনি, কারণ সেদিন আপনার বাবা জেনে গিয়েছিল। সেদিন আপনার গাড়ি ব্রেক ফেল করানো হয়েছে, তাই আপনার বাবা আপনাকে বাচ্চাতে নিচে ড্রাইভ কন্ট্রোল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর তার জন্য তামিম এতদিন মেঘের নাম ব্যবহার করে টাকা নিত? স্যার, তামিম এটাতে শিওর ছিল। মেঘের ক্ষতির কথা বললে আপনি মেঘকে বাঁচাতে নিজের জীবনটাও দিয়ে দিবেন, তাই ওর নিজের স্বার্থ রক্ষা করার জন্য মেঘকে ব্যবহার করেছে। ভাগ্য ভালো মেঘ তামিমের আসল রূপ জেনে গেছে, নয়তো আর সত্যি মেঘের বড় কোনো বিপদ হতো। তুমি ওখানে গেলে কিভাবে? আজকে তামিম মেঘকে কিডন্যাপ করবে, এটা মেঘ আর আমার প্ল্যান, কারণ তামিমকে ধরার আর কোনো ভালো উপায় ছিল না। যদি মেঘের কোনো ক্ষতি হতো? আমি থাকতে মেঘের কোনো ক্ষতি হতে দিতাম না। মেঘকে কিডন্যাপ করার কিছুক্ষণ আগে মেঘ কল করে আমাকে, তারপর নিজের ফোন নাম্বার কলিংয়ে রেখে দেয়, আর আমি ওদের লোকেশন মুহূর্তের মধ্যে পেয়ে যাই, তাই ওখানে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ মেঘ যদি নিজে তামিমকে ধরতে হেল্প না করতো, তাহলে তামিম 2-1 দিনের মধ্যে আপনার উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রিধি, আজ তুমি না থাকলে আমরা কেউই বেঁচে ফিরতাম না। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য, সময় মতো কল না দিলে আমি ওখানে যেতে পারতাম না। তাহলে আমার সাথে ডিল ফাইনাল করতে চেয়ে আমেরিকা গেলে? তামিম আমেরিকায় ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গেছে, এবার একটু আড্ডা দেই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গেছে। আপনাকে টেনশন করতে কে বলেছিল? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর। পুরোটা বলার আগে আকাশের মামুনি বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না। আসল অপরাধীর সাজা তো হয়ে যাবে এইবার, এখন আর টেনশন করতে হবে না। মেঘ, তুই একটু চা করে আনতে পারবি? আজ সারাদিন ধরে তোর হাতে চা খুব মিস করছি। আচ্ছা মা, আমি চা নিয়ে আসছি। এরপর মেঘ রান্নাঘরে গিয়ে সবার জন্য চা নিয়ে আসলো। সবাই চা খেতে খেতে বেশ আড্ডা দিচ্ছে। আকাশ বারবার মেঘকে দেখছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু সবার সামনে বলতেও পারছে না। মেঘ সেটা খুব ভালো করে বুঝতে পারছে, তাই এখান থেকে উঠে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে অনেকগুলো রান্নার আয়োজন শুরু। কিছু সময় পর রিধি চলে গেল। আকাশের মা রিধিকে অনেক রিকোয়েস্ট করলো খাবার খেয়ে যেতে, কিন্তু রিধি জরুরি কাজে চলে গেল। এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করলো। খাবার খেয়ে মেঘ আর তানহা ছাদে বসে বসে গল্প করছে। গল্প করতে করতে এক পর্যায়ে তানহা বলে উঠলো, এখন কি করবি? কিছু ভাবলি? কি সিদ্ধান্ত নিলি? চলে যাব মেঘ? হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্টের 1 বছর পার হয়ে গেছে, কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়ি কি লাভ? মেঘ, তুই একটা বার স্যারের কথা চিন্তা করবি না? ওনার কথা চিন্তা করেই বলছি। আর তাছাড়া এগ্রিমেন্টে এটাই লেখা ছিল 1 বছর পর যে যার রাস্তা বেছে নেবে। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। মেঘ, তুই কি জানিস স্যার তোকে? আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না। একটা বার স্যারের সাথে কথা বল। আমার কোনো কিছু বলার নেই। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে মেঘ। উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন, এখন আর নতুন করে কি বলবেন? তুই একটু এখানেই বসে থাক, আমি আসছি। তানহা উঠে নিচে চলে গেল। মেঘ বিড়বিড় করে কান্নায় ভেঙে পড়ে। একটু পর তানহা মেঘের কাঁধে হাত রেখে পাশে বসলো, আর মেঘ বলতে থাকে, কে রে, এসেছিস? এই কথা বলে তানহা মেঘের হাতে একটা ডায়েরি দিল আর বলল, এটা ধর। কি এটা? দেখতেই পাচ্ছিস একটা ডায়েরি। হ্যাঁ, তো এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি। স্যারের ডায়েরি আমি পড়তে যাব কেন? তোর এখন অনেক কিছু অজানা মেঘ, এটা পড়লে অনেক কিছু জানতে পারবি। কিন্তু? কোনো কিন্তু না মেঘ, তুই পড়। ডায়েরির প্রথম লেখা ছিল আকাশের মেঘ মেঘ লেখাটা। লেখাটা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তানহার দিকে তাকালো। তানহা ইশারা করে পরের পেজটা উল্টাতে বলল। মেঘ তানহার কথায় মাথা নেড়ে সায় দেয়। পেজের দ্বিতীয় পাতায় উল্টিয়ে দেখে কিছু লেখা ছিল, আমি লাইফে আজ প্রথম দিন অফিসে জয়েন করলাম। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে, কিন্তু কেন বাতিল করা হয়েছে কেউ কখনো আমাকে জানায়নি বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম বাপি কতটা প্রেশারের মাঝে থাকতো। সারাদিন এত এত কাজ করেও বাসায় হাসি মুখে ফিরতো আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝতে আমি দেরি করে ফেলেছি। আগে যদি বুঝে নিতে পারতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাপিকে হারাতাম না।
একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নত হতে লাগলো। এরপর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। এরপর কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারীর জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে, দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাজুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবার দেখবে সে প্রেমে পড়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, বাট জানতাম না যে মেয়েকে নিয়ে আমার মনের গহীনে অজানা একটা সুখের ঠিকানা গড়ে তুলেছি, সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে পাগলামিগুলো থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম। কিন্তু যেই দিন জানতে পারলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবারও খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভিতর কেমন যেন ব্যথা হতে লাগলো। মামনি আমার কষ্টগুলো মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো। তাই একদিন মামনিকে সবকিছু বলে দিলাম। মামনি আমাকে সব সময় বোঝাতো, বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে আমার হবেই। আর আমার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা হয়তো আমাকে বাঁচাতে শিখালো। এরপর থেকে মেঘ কখন অফিসে আসতো, কখন কি করতো, সবকিছু নজর রাখতাম আমি। এইরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখনো ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকে অনুভব করি, কিন্তু সমস্যা তো বাদলো অন্য জায়গায়। এমনটা হবে কখনো ভাবিনি, কল্পনাও করিনি আমি। কি থেকে কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, কি করা উচিত আমার মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, কিন্তু তবুও আমি তাকে ধন্যবাদ দিলাম। তার মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, সে আর কেউ নয়, তানহা। একমাত্র তানহাই আমাকে সাহায্য করেছে। মেঘ তানহার নামটা দেখে মাথা তুলে তানহার দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করলো। তানহা বলেছিল মেঘ নাকি তার খুব ভালো বন্ধু, আর তানহা ওর সম্পর্কে সবকিছু জানতো। যাই হোক, আমি মেঘকে ভালোবাসি এটা তানহাকে মুখে না বললেও তানহা কিভাবে যেন বুঝে গেল। আর তখন তানহা আমাকে এটাও বলল মেঘ নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। বেশ কিছুদিন পর জানতে পারলাম মেঘ যে ছেলেটাকে ভালোবাসে সে ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে, তাও ওকে না জানিয়ে। খবরটা শুনে খুব কষ্ট হয়েছে ওর, যা আমি অনুভব করতাম। কাউকে কতটা ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না সেটা আমি খুব ভালো করে জানি। আর জানি বলে ওকে সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু খটকা একটা জায়গায়, মেঘ যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আজ ওকে খুব কান্না করতে দেখলাম, কিন্তু এইভাবে মেঘ কেন কান্না করলো? মেঘ কি এখনো ভালোবাসার মানুষটার জন্য রাত জেগে কান্না করে? মেঘের কান্নার কারণ জানতে তানহাকে ডেকে পাঠাই। তারপর তানহার কাছ থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। মেঘের মায়ের হার্টের ফুটো অপারেশন করতে অনেক টাকার দরকার। মেঘ একা সবকিছু সামলাতে পারবে না, তাই কান্নায় ভেঙে পড়ে। সত্যি তো, কি করার থাকতে পারে ওর? ভালোবাসার মানুষকে হারিয়ে শত কষ্ট বুকে নিয়ে অফিসের সব কাজ সামলে নিত। আমিও সবসময় ওকে ইচ্ছে করেই কাজ বেশি দিতাম, সারাক্ষণ কাজের মাঝে ডুবিয়ে রাখতাম, যাতে করে সে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম ওর মায়ের অপারেশনের জন্য টাকাগুলো কাজ ছাড়া দিলে দান হিসেবে দেখবে, ভাববে আমি তাকে করুণা করছি। কিন্তু সত্যি তো এটা, আমি ওর মুখে একটুখানি হাসির ছোঁয়া দেখতে চাই। তখন ভাবলাম ওকে টাকাগুলো আমি দিব, কিন্তু টাকাগুলো এমনি এমনি নিবে না। কি করব এসব কথা ভাবতে লাগলাম। এরপর যখন ওকে বিয়ের কথা বলতে যাব, তখন ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর সে আমায় তার মনের কথাগুলো বলে। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করেছে সে তার ভালোবাসার মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসেছে। আমিও খুব বোকা, সহজে তার কথাগুলো বিশ্বাস করে নিলাম। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, তাই আমি ওকে বলে দিলাম যে আমি তাকে বিয়ে করব, আর সেটা আজকেই। তখনই ও মেঘকে মারার হুমকি দেখায় আর অন্যান্যভাবে ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় আমরা দুজনেই একটা সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত এটাই যে মেঘকে বিয়ে করে যদি ওর মনে 1 বছরের মধ্যে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে সে আমার, নয়তো তাকে তার অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপর বাধ্য হয়ে তাকে আমার বাসায় চুক্তির বউ করে আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যে খুব অসহায় ছিলাম, ওই মুহূর্তে তার মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর মেঘকে বউ করে নিয়ে আনলাম ঘরে, কিন্তু ওর মন থেকে ওর ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। একটা মিথ্যা মায়াজালে বন্দি ছিল, সেটা বুঝতে পারলাম না।
আজ ওর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ হারিয়ে গেল। ওর মা ওকে এভাবে ছেড়ে চলে যাবে আমি বা বাসার কেউ কল্পনাও করিনি। সেদিন ওর কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, মেয়েকে কষ্ট দিও না আল্লাহ, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। সেদিন ওকে অনেক কষ্ট করে বোঝাই, মাকে হারিয়ে কেমন যেন হয়ে গেছে মেয়েটা। এরপর অনেক কষ্টের বিনিময়ে মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ ওকে ছেড়ে 3 মাসের জন্য আমেরিকা যাব। জানি না এই 3টা মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিছু লেখা নেই। এরপর মেঘ কয়েকটা পেজ উল্টে দেখলো আরো কিছু লেখা। আজ দেশে ফিরলাম। 3 মাসের কাজ 2 মাসে শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতে যাওয়া। বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য বিরাট সারপ্রাইজ রাখবে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধু মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি, মেঘ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই একটা চুক্তির জন্য মেঘকে সত্যি কথাটা বলতে পারছি না। কি যে কষ্ট লাগে না বলা কথাগুলো চেপে রাখতে, সেটা শুধু আমি জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো, প্রথমে একটু কষ্ট লাগলেও ওর কথাগুলো শুনে নিজেকে খুব সুখী মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একমাত্র আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ওর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার খুব ইচ্ছে। হয়তো মেঘ পারেনি আমাকে ভালোবাসতে, কিন্তু ও কি জানে সে যদি এই বন্ধন ছেড়ে চলে যায়, পরের দিন আমি মারা যাব। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করব এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কোনো কিছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে তামিমের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি তামিমকে ঠকাচ্ছি, কিন্তু তামিম আমাকে এইভাবে ঠকাবে আমি কল্পনাও করিনি। আমি এটাও জানতাম না তামিম অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গেছে, অথচ আমি কিনা তামিমকে ভালো ভেবে এসেছি। এইবার তো জানলি। উনি এখন কোথায়? জানি না, রুমে দেখিনি। মেঘ তাড়াতাড়ি নিচে চলে গেল। তারপর ডায়েরিটা রুমে রেখে মায়ের কাছে গেল। মেঘ মায়ের রুমে গিয়ে বলতে লাগলো, মা ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় যেন গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? মা আপনাকেও কিছু বলে যায়নি, আমাকেও কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল উনি? মেঘ আকাশের ফোনে বারবার কল দিচ্ছে, বাট ফোন বন্ধ। এত রাতে লোকটা গেল কোথায়? এরপর মেঘ বলল, আমি এখন কিভাবে খুঁজবো, কোথায় পাবো ওনাকে? মেঘ টেনশনে পড়ে গেছে, কি করবে এটা ভেবে। তানহা মেঘকে বোঝানোর চেষ্টা করছে টেনশন না করার জন্য, কিন্তু টেনশন কি বলে হয়? টেনশন তো নিজের অজান্তে আসে। এরপর মেঘ বলল, তানহা আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছে না কেন? মেঘ তুই এত চিন্তা করিস না, একটু পর চলে আসবে। কাজ পড়ে গেছে হয়তো, তাই বেরিয়ে গেছে। তুই এত টেনশন নিস না। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা বাজে তানহা, তার কি একবারও মাথায় যায় না? কেন এভাবে বাসার সবাইকে চিন্তায় রেখে বাইরে গেল? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কোণে লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। আকাশকে দেখে একটু রাগের লুক নিয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালো। আকাশ একটু ভয় পেয়ে গেল। মেঘকে এভাবে দেখে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? সরে দাঁড়াও, ভিতরে যাব। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। কি? আকাশ কিছু না বলে মেঘের হাতে আলতো করে ধরে সামনে থেকে সরিয়ে ভেতরে গেল। তারপর তানহার কাছে গিয়ে কি যেন বললো। এরপর তানহা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে খাবার আনতে বলল। মেঘ ক্ষুধা লাগছে, খাবার রেডি করবি, আয়। উফ তানহা, আগে জানতে দে না উনি কোথায় ছিলেন এতক্ষণ। ধুর, সেটা পরে জানলেও হবে। আমার ক্ষুধা লাগছে, আগে খাবার দিবি, আয় দোস্ত। এই মেয়ে শুধু খাবার জ্বালা। মেঘ রাগে গজ গজ করতে করতে রান্নাঘরে চলে গেল। তারপর সবাইকে খাবার খেতে দিয়ে নিজেও খাবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে চলে গেল। রুমে গিয়ে মেঘ তো পুরোই অবাক, কারণ টেবিলের উপর একটা কাগজ রাখা ছিল। আর সারা রুম খুঁজেও মেঘ আকাশকে পেল না। মেঘ পেপারটা হাতে নিয়ে দেখলো আর নিজে নিজে বলতে শুরু করলো, এটা কি? উনি এটা কেন করলেন? খুব শখ আমাকে ডিভোর্স দেওয়ার, তাই না? আজ দেখাবো মিস্টার কিভাবে আমাকে ডিভোর্স দেয়। এই বুঝে ওনার ভালোবাসা 1 বছরের সব অনুভূতি শেষ হয়ে গেল। এই জন্যই তখন বাইরে গেছিল। শয়তান বানর হনুমান কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারে 12টা আমি বাজাচ্ছি। এই কথাটা বলে মেঘ রান্নাঘরে গিয়ে দেশলে আনলো। তারপর পেপারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। পেপারটা পুরো ছাই হয়ে গেছে। মেঘ এক হাত দিয়ে অন্য হাতে তালি বাজিয়ে বলতে লাগে, এবার দেখবো আকাশ চৌধুরী আমাকে ডিভোর্স দেন কিভাবে। কিন্তু বজ্জারটা গেল কই? ড্রয়িং রুমেও দেখলাম না। তানহার সাথে আড্ডা দিতে গেল নাকি? দেখি তো। এই কথা বলে মেঘ তানহার রুমের সামনে চলে গেল। গিয়ে দেখে তানহার রুমের দরজা লক করা, তার মানে তানহা ঘুমিয়ে পড়েছে। এরপর মায়ের রুমের গিয়ে দেখে মাও ঘুমাচ্ছে। বাকি রইল একটা জায়গা, সেটা হলো ছাদ। ছাদে নয় তো উনি। এরপর মেঘ নিজে নিজেই বলল, এত রাতে উনি ছাদে যাবে কেন? থুর, এত ভেবে কাজ নেই, গিয়ে দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে পুরো ছাদটা জুড়ে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো দেখে মেঘ নিজে নিজেই বলল,
মা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? এইভাবে কেউ ছাদের উপর মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেলেন কোথায়? মেঘ ঘুরে ঘুরে ছাদের চারপাশ দেখছে। চারপাশে মোমবাতির আলোয় ভরে উঠেছে। হঠাৎ মেঘের মনে হলো কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন মেঘ পালাতে না পারে। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, এইসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এসেছি? মন বলেছিল। আর কি বলে শুনি? আমার মাথা বলে। এইভাবে সারা ছাদ জুড়ে মোমবাতি কেন? কেন মানে? আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই। ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পার হয়ে যাচ্ছে আর ওনার মাথায় এখন বুদ্ধি এসেছে আজ নাকি বিবাহ বার্ষিকী। বললেই হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। ফুট, ছাড়েন তো। মেঘ জোরে ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। তখন আকাশ মেঘকে বলে উঠল, এটা কি হলো? আজ আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না এইভাবে রিঅ্যাক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ অ্যানিভার্সারি। এটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো, যে বিয়ের কোনো মানে নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ের উপলক্ষে এই সব, তাই তো? কি দরকার আছে এসবের? মেঘ, ঠিক বলেছে। আপনি যা ভাবছেন, যা চাইবেন তাই হবে। একবারও অন্যের ইচ্ছার মূল্য দিবেন না। একবারও বুঝবেন না আমি কি চাই, আমার মন কি চাই। একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? আকাশ মেঘের কথা শুনে চুপ করে রইল, কোনো কথা বলছে না। মেঘ আবার বলে উঠল, ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছেতেই সব হবে। এই বিয়েটা যখন আপনার ইচ্ছে হয়েছে, ডিভোর্সটাও আপনার ইচ্ছেই হবে। আকাশ মেঘের সামনে গিয়ে তার 2 কাঁধে হাত রাখলো আর বলল, মেঘ আমার কথা শুনো। কি আর শুনবো? সব কথাই তো শুনি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে? আপনি ডিভোর্স পেপার রেডি করে আনলেন, একবারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি? আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার মতো, প্রকাশ করার মতো কি কোনো ইচ্ছে নেই, কোনো দাম নেই আমার? মেঘ এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা আকাশ ঠিকই বুঝতে পারছে, কিন্তু অভিমানও জমেছে। সত্যি তো আকাশ কিভাবে ভুলটা করলো? মেঘকে না জেনে ডিভোর্স পেপারটা আনা উচিত হয়নি। একটা বারের জন্য মেঘকে জানাতে পারতো। আকাশ কি করবে না করবে বুঝতে না পেরে হুট করে মেঘকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশে আর বলল, আই এম সরি মেঘ, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। আকাশের কথা শুনে মেঘের কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মেঘ খুব কান্না করছে। আকাশের শার্টের পেছনে খামছে ধরে। অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্ট বুদ্ধি এলো আর আকাশকে বলতে লাগলো, এই বিয়ের কোনো মানে নেই, তাই বলছি কি আমাদের ডিভোর্সটা হয়ে যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে আর 1 বছরের চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় আকাশের মাথায় আকাশ ভেঙে পড়লো। এসব কি বলছে মেঘ? আকাশ মেঘকে বুক থেকে সরিয়ে নেয়, এরপর মেঘের হাতে হাত রেখে বলে, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আমি কালকে সকালেই চলে যাব, শুধু আজকের রাতটাই এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। আকাশের ধমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে উঠলো। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙ্গুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাতে শাড়িটা ধরে আছে। ভয়ে ভয়ে কোনো কথাই বলছে না। আকাশ আবার বলে উঠলো, ভালোবাসি দূরে থাকার জন্য নয় মেঘ। এটা ঠিক যে তোমাকে একরকম জোর করে বিয়ে করেছি। আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মতামত নেওয়ার দরকার ছিল। আর এখন যেহেতু মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে বাধা দিব না। তোমার ইচ্ছার মূল্য আমি দিব। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিব, সব করতে রাজি আমি। কিন্তু প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না, এই কাজটা আমি করতে পারবো না মেঘ, কোনোদিনও না। আকাশ কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। যে আকাশ চলে যাবে ঠিক তখনই মেঘ আকাশের হাতটা ধরে ওকে আটকালো। আকাশ মেঘের দিকে ঘুরে থাকে অবাক হয়ে গেল। এ কি, মেঘ তো কান্না করছে। মেঘের কান্না দেখে আকাশ বলল, কি হলো? এখনো কান্না করছো কেন? বলছি তো তোমার ইচ্ছার মূল্য আমি দিব। আমি ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসছি, তুমি সাইন। পুরোটা বলার আগে মেঘ বলল, আর একবার ডিভোর্সের কথা উঠলে মাথা ফাটিয়ে দেব। এখনো তোমার ইচ্ছে? আমি কি একবারও বলেছিলাম আমি ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি? সবসময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখন বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেব? মানে খুব সোজা, আমি ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। কি, কখন করলে এটা? কেন খুশি হননি? ওটা পুড়িয়ে দিলে কেন? পোড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে তাই পুড়িয়ে ফেলেছি। তোমার ইচ্ছে হলে ওটা পুড়াবে কেন? আমাকে জানাবে না? বেশ করেছি। আমি আবার আনবো? আমি আবারও পুড়িয়ে ফেলবো। তবু আমি আবার আনবো? আমি তবুও ওটা পুড়াবো। কেন পুড়াবে? ভালোবাসি তাই। মেঘ মেঘ নিজে থেকে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও নিজের 2 হাত দিয়ে মেঘকে নিজের বাহু জোরে জড়িয়ে নেয়। এরপর মেঘ বলতে শুরু করে, জানো তামিম, যখন আমাকে ছেড়ে গিয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না তামিম এতটা খারাপ মনের মানুষ। যেদিন তানহা বলল তামিম প্রতারক, বিশ্বাস হয়নি তানহার কথাগুলো। কিন্তু যেদিন জানতে পারলাম তামিমের বাবা
আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও মারতে পারছে না, তখন নিজের অজান্তেই মনের ভেতর ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি, এখন যদি আপনাকে হারাই তাহলে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্টে ম্যানেজার আঙ্কেলের বাসার ঠিকানাটা জোগাড় করি। তারপর জানতে পারলাম ম্যানেজার আঙ্কেলের ছেলে হলো তামিম। তামিম তার বাবার সাথে তাল মিলিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। তখন ইচ্ছে করেছিল নিজের হাতে তামিমকে মেরে ফেলি। যে তামিম আপনাকে মেরে ফেলতে চায় তার সাথেই হাত মিলিয়ে আপনি আমাকে চুক্তির বউ করে আনলেন। জানেন, তামিমকে ভুলতে শুরু করেছিলাম, কিন্তু আপনার দেওয়া চুক্তিটা দেখে আবারও মনের ভেতর কষ্টের পাহাড় গড়ে ওঠে। অফিসে একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখে ভালোবেসে ফেললেন, আবার মিথ্যে চুক্তি দিয়ে বিয়েও করলেন। একটিবারও বলতে পারলেন না তাকে আপনি ভালোবাসেন? বলতে পারলেন না, মেঘ আমি আপনাকে ভালোবাসি? কেন বলেননি সত্যিটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতাম, এই বন্ধন ভেঙে দিতে? মেঘ সরি, আর জীবনেও এমন কথা মুখে আনবো না, কোনোদিনও তোমাকে দূরে যেতে দিব না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার কাছ থেকে আলাদা হতে হতো, তাহলে আমি মরেই। পুরোটা বলার আগে আকাশ মেঘের ঠোঁটে হাত দিয়ে আটকায় আর বলতে থাকে, এসব বলবে না। চুক্তিটা সত্যি হোক বা মিথ্যে, এই চুক্তির মাধ্যমে আমি তোমাকে বউ করে পেয়েছি। মেঘ, প্রতিটা মুহূর্তে মনে হতো 1 বছর তুমি আমাকে ভালোবাসবে নাকি ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসার জন্ম না হতো তাহলে জানি না আমি কি করতাম। এবার মেঘ আকাশকে জড়িয়ে ধর। এরপর মেঘ পা থেকে জুতা খুলে আকাশের পায়ের উপর পা তুলে দিয়ে একদম কাছে চলে গেল। মেঘের নিঃশ্বাসের প্রতিটা ছোঁয়া আকাশের মুখে গিয়ে লাগছে। আকাশ যেন একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে, সে এক অনুভূতি কাজ করছে। এরপর আকাশ মেঘের কোমরে 2 হাত দিয়ে টেনে মেঘকে আরো কাছে নিয়ে আসলো। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষের প্রতিটা ছোঁয়া ভালোবাসি বলে দেয়। অন্যদিকে মেঘ 2 চোখ দিয়ে আকাশকে দেখছে গভীর এক দৃষ্টি নিয়ে। মেঘ আকাশের চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে মেঘের চলে যাওয়ার শক্তি নেই। মেঘ চায় না আজ এই মায়া কাটাতে, মেঘ চায় আজ আকাশের মাঝে নিজেকে বিলীন করে দিতে। আকাশ একটু একটু করে মেঘকে তার মাঝে মিশিয়ে নিচ্ছে। মেঘ বুঝতে পারে আকাশ তার ঠোঁটের স্পর্শ নিতে একদম কাছে চলে এসেছে। মেঘের ঠোঁট দুটি কাঁপতে শুরু করলো। আকাশ মেঘের ঠোঁটে কিস করতেই মেঘ চোখ দুটি বন্ধ করে নেয়। এক হাত দিয়ে মেঘ আকাশের চুলগুলো শক্ত করে ধরে আছে, অন্য হাতে আকাশের পিঠে খামচে ধরে রাখলো। আকাশ মেঘের ঠোঁটে নিজেকে ডুবিয়ে নিচ্ছে। প্রায় মিনিট 2 পর আকাশ মেঘকে ছেড়ে দেয়। মেঘ জোরে জোরে নিঃশ্বাস নেয়। আকাশ মেঘের 2 গালে হাত দিয়ে মুখ উঁচু করে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কোলে তুলে নিল। আকাশের এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠলো, আরে আরে করছেনটা কি? কেন দেখতে পাচ্ছ না আমি আমার বউকে কোলে তুলে নিলাম? ছি, এইভাবে কোলে নিতে লজ্জা করে না আপনার? আমার বউকে আমি কোলে নিছি, লজ্জা করবে কেন? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না পাগলি, আর দেখলে দেখুক, আমি কোনো কিছুই ভয় করি না। আমি কি অন্যের বউকে কোলে নিছি নাকি নিজের বউকে নিছি? এবার মেঘ 2 হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে লজ্জায় বুকে মুখ লুকালো। আকাশ মেঘকে কোলে করে রুমে চলে আসলো। মেঘ লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। এরপর কি হয়েছে আমি আর জানি না। অবিবাহিত মানুষ, জানবই বা কি করে? বিয়ে করে না হয় পরে অন্য কোনো দিন বলবো, হয়তো বাকিটা ইতিহাস হয়ে গেছে যেটা আমার আজও অজানা। আর আপনারাও আজও অন্যের এগুলো শুনতে বা দেখতে নেই, বুঝলেন? সকালবেলা মেঘের ঘুম ভাঙতে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, আর মেঘ আকাশের কলার চেপে ধরে আছে। আকাশের এমন তাকিয়ে থাকা দেখে মেঘ আকাশকে রেখে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই আকাশ মেঘের হাত ধরে আটকে নেয়। মেঘ নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, বাট পারছে না। এরপর আকাশ মেঘকে বলে উঠলো, গুড মর্নিং তো বলে যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে হবে, আর তাছাড়া কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। এবার আকাশ নিজে উঠে দাঁড়ালো। এরপর পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে মুখ গুছে দেয়। মেঘ বাধ্য হয়ে আকাশের দিকে ঘুরে আকাশের কপালে চুমু এঁকে দেয়। এরপর আকাশ নিচ থেকে মেঘকে ছেড়ে দেয়। মেঘ এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকে। ঠিক তখনই আকাশ বলতে শুরু করলো, সময় আমারও আসবে, তখন দেখে নিব। এরপর সবাই একসাথে খাবার টেবিলে নাস্তা করতে যায়। নাস্তা টেবিলে সবাই বসে আছে। একটু পর আকাশ ওর দিকে তাকিয়ে মেঘ আর তানহা হাসতে শুরু করে। ওদের হাসি দেখে আকাশ বলল, ওভাবে হাসছো কেন? কই কিছু না, এমনি। মেঘ উঠে আকাশের কাছে যায়, তারপর শাড়ির আঁচল দিয়ে আকাশের কপালে লেগে থাকা লিপস্টিক গুলো মুছে দেয়। আকাশের মা কোনো কথা না বলে মুচকি হেসে নিজে নিজে খেতে শুরু করলেন। এদিকে তানহা হেসেই যাচ্ছে। তানহার হাসি দেখে মেঘ বলল, তানহা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর বেলায় দেখবো কি করিস তুই। ধুর বাবা, দেখবি কিভাবে? তোকে তো আমার বিয়েতে ইনভাইট করব না, শুধু 2 জনকে করব, আর সেটা হলো সারান আন্টি, তাই না গো আন্টি? তানহার এই কথাগুলো শুনে আকাশ আর আকাশের মা হেসে উঠলো। মেঘ এবার একটু রেগে গিয়ে বলে উঠলো, আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদ বাড়াতে ডাকে নাকি? আমি তো শত্রু, তাই না? হ্যাঁ, তুই আমার একমাত্র শত্রু। বের হয়ে যায় এক্ষুনি।
ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টুর বাসা। কে তোর বেষ্টু? কেন, তুই জানিস না? আমার বেস্টুর নাম কাশফিয়া হাসান মেঘ, ওরূপে মিসেস আকাশ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ তানহার পেছনে ছুটছে। দুজন সারা ঘর ছোটাছুটি করলো। একটা সময় তানহা গিয়ে আকাশের পেছনে দাঁড়ালো। ঠিক তখনই মেঘ বলে উঠলো, বেঁচে গেলি ডাইনি। স্যার থুক্কু, দুলাভাই বলে আজ থেকে। দেখেন না আপনার বউটা কি শৈতান, নিজের বান্ধবীকে কেউ এভাবে দৌড়ানি দেয় বলেন? মেঘ, এবার একটু থামো। বেচারি হাঁপিয়ে গেছে, আর ছোটাছুটি করতে পারবে না। আপনি ওর দলে? ঠিক আছে, আমিও দেখবো। কি দেখাবে তুমি? আপনাকে দেখে নেব। 1 বছর ধরে তো দেখছো, আর কি দেখবে? ফুট ছাই, ভাল লাগে না। কথাটা বলে মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে। কারোর সাথে কথা বলছে না মেঘ। তানহা ওর রাগ ভাঙানোর জন্য মেঘের পাশে গিয়ে বসলো। মেঘ নিজের পা দুটি সোফায় তুলে 2 হাত দিয়ে ধরে পা নাচিয়ে যাচ্ছে। তানহা মেঘের কাছে গিয়ে বলল, মেঘ, বলছি কি, আমার বিয়েতে তুই 1 সপ্তাহ আগেই যাস। তোকে ছাড়া তো আমি কোণে সাজতে পারবো না রে। তুই কে রে? তোর বিয়েতে আমি কেন যাব? প্লিজ রাগ করিস না, আমি তোর সাথে ফান করছি। হ্যাঁ পারবি তো, মাও ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো। এখন তুইও যা, আমার কাউকে লাগবে না। সবাই চলে যাও, সবাই। মেঘ, আই এম সরি, আমি ওভাবে বলিনি। কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি? আমি আবার কখন বললাম? মেঘ চুপ করে আছে, কোনো কথাই বলছে না। মামুনি আবার বলতে লাগলো, আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্য আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোর কি হই মেয়ে? মা। তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? সরি মা। হয়েছে, আর সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল, আমার ছেলের বোকামির জন্য না আবার তোকে হারিয়ে বসে, এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পায়। মেঘ মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশ মেঘের দিকে তাকাতেই মেঘ মুখ ভেঙচি দিয়ে মায়ের বুকে মাথা রাখলো আর বলতে থাকে, মা, আমাদের মাঝে ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত বড় সাহস ওর! ও আমাকে এগ্রিমেন্টে সই করিয়ে বিয়ে করে, আবার নিজেই কষ্ট পায়। কি বুদ্ধি ওনার! মা আর মেয়ে মিলে এখন আমাকে পচানে দিবে। তানহা, দেখেছো তোমার বান্ধবী কত বড় স্বার্থপর? আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ তাই তো মেঘ, তুই এত শৈতান কেন? এই ডাইনি, তুই আসবি না মা মেয়ের মাঝে। উনি আমার মা, আর কারণ না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে এবার শান্তি? আকাশের মা মেঘ আর আকাশকে 2 হাতে জড়িয়ে ধরেন। অন্যদিকে তানহা তাদের খুশি দেখে কান্না আটকাতে পারলো না। এরপর তানহা পেছনে ঘুরে চোখের জলটা মুছে মেঘের দিকে তাকালো। ঠিক তখনই আকাশ বলে উঠলো, ভেবো না তানহা, মেঘের এখানে কোনো অযত্ন হবে না। ওর জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দিব আমি। আমার সেই বিশ্বাস আছে স্যার, সেই কারণে তো মেঘের সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এটা মনে হয়েছিল যে ওর মায়ের পরে যদি কেউ বোঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট, আজ তোমার কারণেই মেঘ আমার হয়েছে। থ্যাঙ্কস না দিয়ে আমাকে এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়। ভাবিস না তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব যে সারা জীবন তোকে জ্বালাবে। সত্যিই তুই আমার শত্রু। এইভাবে কাটতে থাকে আকাশ ও মেঘের দিনগুলো। অবশেষে মেঘ চুক্তির বউ থেকে আকাশের সত্যিকারের বউ হয়ে উঠলো। ওদের সংসারে এমন খুনসুটি লেগেই থাকুক, হাসি খুশি আর আনন্দে ভরে উঠুক ওদের এই মিষ্টি ও মধুর সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমনই হোক, একদিন না একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যিকারের ভালোবাসার সন্ধান পেল, এবং তার ভালোবাসার মায়াবতীকে ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সত্যিকারের ভালোবাসা অটুট থাকুক যুগ থেকে যুগান্তর। দীর্ঘ 4 বছর পর আকাশ ও মেঘের ঘরে আলোকিত করে এক কন্যা সন্তানের আগমন হলো। বেশ ভালোই কাটছে তাদের দিনগুলো। মেঘের নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে মেঘলা। আকাশের মা তার নাতনির সাথে বেশ হাসি খুশি সময় কাটায়। আকাশও ব্যবসা বাণিজ্য খুব ভালো করেই করতে থাকে। সবকিছুর মাঝে প্রতি শনিবার এলেই মেঘ ও তার পিচ্চি পরি মামুনিটাকে নিয়ে ঘুরতে বের হয়। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।